আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালামু আলা সয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আহ, পূর্বের ঘোষণা অনুসারে আজকে উদ্বোধনী আলোচনা শুরু করতে যাচ্ছি। যদিও সোয়া নয়টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিতভাবে একটু দেরি হয়ে গেল। মূলত আসলে আমার ওই বাসার ঘড়িটার ব্যাটারি সম্ভবত সমস্যা হচ্ছে, যার কারণে টাইম আধা ঘন্টা পিছনে দেখাচ্ছিল। তো মানে আমি যখন মনে করছিলাম যে এখন মাত্র 8:30, তখন আসলে 9টা। তো এটা আমি আগে বুঝতে পারিনি, যার কারণে একটু দেরি হয়ে গেল। এটা অনিচ্ছাকৃত এবং অনাকাঙ্ক্ষিত। আচ্ছা, যাই হোক, তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের পবিত্র কালামের ভাষা, যেটা আরবি ভাষা, এই আরবি ভাষা শেখার উদ্দেশ্যে আমরা আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছি। অধিকাংশ মানুষজনই আমরা এই জীবনের প্রথম আল্লাহর কালাম বুঝার একটা পদক্ষেপ নিয়েছি। কেউ কেউ হয়তো আগেও দুই একবার চেষ্টা করেছেন, হয়তো সফল হননি, নতুন করে আবার চেষ্টা শুরু করেছেন। তো যাই হোক, মোটামুটি আমরা সবাই আল্লাহর কালামের ভাষা বোঝার জন্যই মূলত এই কোর্সটাতে ভর্তি হয়েছি। তো আজকের এই উদ্বোধনী আলোচনাতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, আমরা শুরুতে একটু দেখে নেই। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে, প্রথমত আপনার আরবি ভাষা শিক্ষার গুরুত্ব এবং ফায়দা। এরপরে হচ্ছে আরবি ভাষার ধরনসমূহ। আমরা নানান রকমের আরবি ভাষার কথা শুনে থাকি। আহ, কোরআনী আরবি, সাধারণ আরবি, মডার্ন আরবি, নানান রকমের আরবির কথা শুনে থাকি। এটা নিয়ে আমরা একটু আলোকপাত করব। তারপরে হচ্ছে যে আমরা কিভাবে অগ্রসর হব, এটা নিয়ে একটু আলোকপাত করব। তারপরে হচ্ছে আমাদের কোর্স পাঠ্যে কি থাকবে, সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা এই কোর্সটা যদি আমরা ঠিকঠাকভাবে শেষ করতে পারি, তাহলে আমাদের কি অর্জন হবে সেটা আমরা জানবো। আর আমাদের পুরা কার্যক্রমটা, মানে কোর্সের পুরা কার্যক্রমটা কিভাবে পরিচালিত হবে সেই ব্যাপারটা আপনাদেরকে একটু ইন ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে, কিছু পরামর্শ দেওয়া হবে, শেষে কিছু নাসিহা করা হবে। আর সব শেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আম, আমরা আরবি ভাষাটা আসলে কেন শিখবো? যে কোনো একটা কাজ করার জন্য বা যে কোনো একটা কিছু শেখার জন্য আমাদেরকে আগে সেই জিনিসটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে হয়, যাতে করে ওই বিষয়ের প্রতি আমার যে আগ্রহ, সেটা মধ্যে কোনো কমতি না চলে আসে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আমি কোরআনটাকে নাজিল করেছি সুস্পষ্ট আরবি ভাষায়। ইন্না আনজালনাহু কোরআনান আরবিয়ান। সুস্পষ্ট আরবি ভাষায় আমি কোরআনকে নাজিল করেছি। তো যেহেতু কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, যার ফলে কোরআনকে বোঝার জন্য আরবি ভাষা জানা এটা অত্যাবশ্যক। অনেকেই মনে করেন যে কোরআন বোঝার জন্য অনুবাদই যথেষ্ট। আসলে অনুবাদ যথেষ্ট না। কেন না, এটা লম্বা আলোচনার জায়গা। তো যেহেতু আমরা আজকে এখানে এই বিষয় আলোচনা করছি না, সেহেতু ওই দিকে যাওয়ার সুযোগ নেই। বাকি আমার যেই কোরআন বুঝার মজা যে বইটা আছে, ওই বইয়ের একটা চ্যাপ্টার আছে, মানে একটা লেখা আছে এটা নিয়ে, যে কোরআন বুঝার জন্য কেন আপনাকে আরবি জানতেই হবে। ওটা ইন ডিটেলসে ওখানে আমি ব্যাখ্যা করেছিলাম। আচ্ছা। ও আচ্ছা, শুরু করার আগে তো একটা জিনিস বলা হয় নাই। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দার্সগুলো আপনাদেরকে আমি নিব বা আমি করাবো। আমি আপনাদের প্রধান উস্তাদ হিসেবে থাকবো। তো অনেকে হয়তো আমাকে চিনেন, জানেন, আবার অনেকে আমার নাম পরিচয় জানেন না। তো শুরু করার আগে আসলে আমার নাম পরিচয়টা আপনাদের কাছে পরিষ্কার হওয়া দরকার, যে আপনারা কার কাছ থেকে শিখছেন
এবং মানে তিনি কোথায় পড়েছেন, কি করেন, এই ব্যাপারগুলো আপনাদের জানা থাকা দরকার। আপনাদের শিক্ষকের ব্যাপারে যদি আপনারা না জানেন তাহলে কিভাবে হবে। তো মূল আলোচনায় ঢোকার আগে আমি খুব 1 মিনিটে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে আব্দুল্লাল মাসুদ। আমার আহ, গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। পড়াশোনা হিফজ, আমি টিকাটুলিতে হিফজ করেছি। হিফজের পরে হচ্ছে যে আমার হিফজের পর মানে দাওরাই হাদিস পর্যন্ত পুরা পড়াশোনাটাই হচ্ছে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। মাঝখানে 1 বছর আমি ফরিদাবাদ পড়েছিলাম। তারপরে আহ, দাওরাই হাদিসে আমি মানে বোর্ড পরীক্ষা যেটা, সেই বোর্ড পরীক্ষায় পুরো বাংলাদেশে আমি মেধা তালিকায় 12 নম্বরে ছিলাম। এরপরে হচ্ছে ইফতা পড়েছিলাম 2 বছর। আর উলুমুল হাদিস পড়েছি 2 বছর। উলুমুল হাদিসটা হচ্ছে দাওরাই হাদিসের পরে মানে হাদিস শাস্ত্রে আরো উচ্চতর পড়াশোনা। হাদিস এবং হাদিসের যেই উলুমুল হাদিস যেটাকে বলা হয় আর কি, হাদিস শাস্ত্র সংক্রান্ত উচ্চতর পড়াশোনা যেটা, ওইটা 2 বছরের একটা ডিগ্রি আছে। ওইটা পড়াশোনা করেছি। ওইটা পড়াশোনার পরে হচ্ছে যে আমি ইফতা মানে যেটা শেষ করলে মুফতি বলে ডাকা হয়। বা মানে এটা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি, যদিও মুফতিটা অনেক বড় রকমের ব্যাপার। তো আপনারা হয়তো সহজে এভাবে বললে বুঝবেন, সেজন্য আর কি এভাবে বলা। ওইটা পড়েছে হচ্ছে 2 বছর। তো দাওরা হাদিসের পরে এই 4 বছর, 4 বছরের পরে হচ্ছে যে আমি একটা মাদ্রাসায়, মাদ্রাসা বলতে একটা দারুল ইফতায়, ওখানে 1 বছর খেদমত করেছিলাম। 1 বছর না, 2 বছর। তারপরে সেখান থেকে চলে আসে অন্য আরেক মাদ্রাসায়। ওখানে এখন বর্তমানে ওখানে উস্তাদ হিসেবে আছি। আহ, তো আর পাশাপাশি হচ্ছে যে আমাদের নুরুল কোরআন একাডেমি আজকে 4 বছর বয়স অলরেডি হয়ে গিয়েছে। তো এই 4 বছর শেষ হয়ে মানে 5 বছরে পদার্পণ করতেছে। 5 বছর ধরে নুরুল কোরআনে আমরা আলহামদুলিল্লাহ আরবি ভাষা শিখাচ্ছি। আর আরবি ভাষা পাঠদানের আমার অভিজ্ঞতা, মানে নুরুল কোরআনই তো 4 বছর, তার আগে অন্য আরেক প্রতিষ্ঠানে 2 বছর, তারও আগে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আমি 1 বছর পড়িয়েছি। সেটাও আমি আরবি সাহিত্যই ওখানে পড়িয়েছি, ওই মাদ্রাসাতেই। তো মোটামুটি আমার আরবি ভাষা পাঠদানের অভিজ্ঞতা বলতে পারেন যে 7 থেকে 8 বছর। 7 8, হ্যাঁ 8 বছর, 8 বছরের অভিজ্ঞতা। এই হচ্ছে আর কি মোটামুটি আমার পরিচয়। আর টুকটাক লেখালেখি করি, এটা হয়তো অনেকেই জানেন। বেশ অনেকগুলো বই আছে, তার মধ্যে কোরআন বোঝার মজা, কোরআনের সৌন্দর্য, কোরআন নিয়ে বেশ কয়েকটা বই আছে আমার। কোরআনের তাদাব্বুর, তাদাব্বুরে সরোবরে, ঠিক আছে, কোরআনের সৌন্দর্য, এই নামে মানে কোরআন রিলেটেড বেশ কিছু বই আছে। এছাড়া অন্যান্য আরো বিভিন্ন বইপত্রও আছে। এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে আমার পরিচয়, আমার শিক্ষা এবং আমার বর্তমানের কর্ম সম্পর্কে একটা ধারণা দিলাম। এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আহ আরবি ভাষা শিক্ষার গুরুত্ব এবং ফায়দার কথা আমরা আলোচনা আলোচনা করছিলাম। তো আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে নাজিল করেছেন আরবি ভাষায়, এই কারণে কোরআনটা বোঝার জন্য আসলে আমাদের আরবি ভাষাটাই জানতে হবে। কেন জানতে হবে এটা, যখন আপনারা আরবি ভাষা পড়ার তো শুরু করছেন, যত বেশি আরবি ভাষা আপনারা শিখতে থাকবেন, এই প্রশ্নের উত্তরটা তত বেশি আপনাদের কাছে স্পষ্ট হতে থাকবে। ঠিক আছে, যে কেন আমাদের মানে আরবি ভাষাটা জানা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি মানে অন্য একটা ভাষার ভায়া হয়ে আল্লাহর কথা বুঝবেন, এটা কেমন না? আপনি আল্লাহর সঙ্গে আল্লাহ আপনার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনি সরাসরি আল্লাহর সঙ্গে ওই কথাটা বুঝতে পারছেন না, আপনাকে তৃতীয় আরেকটা মাধ্যমে সহায়তা নিতে হচ্ছে। তো এই ব্যাপারটা তো আসলে সুখকর না। আপনি বিদেশি একজন মানুষের সঙ্গে কথা বলতে গেলে যদি মাঝখানে একজন দোভাষী আপনার কথাগুলোকে তর্জমা করে, তো সব সময় কিন্তু সে আপনার ওই যার সঙ্গে আপনি কথা বলছেন তার যেই ভাব, মনের যে ভাবটাকে, তার যে এক্সপ্রেশন যেটা, সে হয়তো শব্দগুলোকে হয়তো ট্রান্সলেট করে দিবে, কিন্তু শব্দের মধ্যে যে একটা ভাব থাকে, যে একটা আবেগ থাকে, যে একটা আবেদন থাকে, সেই আবেদনটা কিন্তু আসলে অনুবাদের মধ্যে উঠে আসে না। তো এই পুরো ব্যাপারটা ফিল করতে চাইলে আসলে আপনাকে ওই আরবি ভাষাটাই জানতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আরবি ভাষাটা জানা থাকলে তখন আপনার অনুবাদের আশ্রয় নিতে হচ্ছে না। আপনি যখন নিজে নিজে তেলাওয়াত করবেন তখন হয়তো আপনি অনুবাদের আশ্রয় নিতে পারছেন, কিন্তু যখন আপনি ইমামের পিছনে সালাত আদায় করছেন, আপনি যখন তারাবির নামাজ পড়ছেন, অথবা যখন আপনি শুধু কোরআনের তেলাওয়াত করছেন, তখন কিন্তু আপনি ভাষাটা বুঝতে পারছেন না। এটা বোঝার জন্য আপনাকে আবার যেতে হবে বাংলা অনুবাদে বা ইংরেজি অনুবাদের কাছে। এটা লং প্রসেস। তো সব মিলিয়ে আসলে কোরআনটা বোঝার জন্য আরবিটা শেখার কোনো বিকল্প নেই। হ্যাঁ, এই কারণে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন যে তোমরা আরবি ভাষা শেখো, এটা তোমাদের দ্বীনের অংশ। হ্যাঁ, এটা তোমাদের দ্বীনের অংশ। কারণ
কোরআন এবং হাদিস উভয়টাই সংরক্ষিত হয়েছে আরবি ভাষাতে। তো আরবি ভাষা যদি বিলীন হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, আরবি ভাষা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আসলে আলটিমেটলি দিনটাই ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু এই ভাষাতেই দিনটা সংরক্ষিত আছে। এই কারণে উনি এই আরবি ভাষাটাকে দিনের অংশ বলে আখ্যায়িত করেছেন। তো আরবি ভাষা শেখার মাধ্যমে আমরা যে উপকারগুলো পাই, কোরআন বুঝতে পারি। কোরআন যখন তেলাওয়াত করছি, তখন নিজেই আমি কোরআনের তেলাওয়াত, একদিকে আমি তেলাওয়াত করছি, আরেক দিক দিয়ে অটোমেটিকলি আমি অর্থটা বুঝে নিতে পারছি। আমাকে আরেকটা ভাষার আশ্রয় নিতে হচ্ছে না। এটার যে একটা মজা, এটার যে একটা স্বাদ, এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা আপনি যখন নিজে উপলব্ধি করবেন, তখনই আপনি এটা বুঝতে পারবেন। রসগোল্লা কেমন, এটা আসলে না খেলে বোঝা যাবে না। আমি আপনাকে যতই বয়ান দিই, হ্যাঁ, যে রসগোল্লা দেখতে গোল, খেতে অনেক মিষ্টি, কিন্তু আপনি এটার প্রকৃত যে স্বাদ, এটা আপনি বুঝবেন না যতক্ষণ না আপনি রসগোল্লা না খাবেন। তো এটাও এরকমই, আপনি কোরআনের কোরআন বুঝার যে মজাটা, এটা আপনি তখনই পূর্ণাঙ্গ রূপে অনুধাবন করবেন যখন আপনি কোরআনটা আসলে বুঝবেন সরাসরি। আচ্ছা, এরপরে আপনি হাদিস বুঝতে পারবেন। দৈনন্দিন যে দোয়া জিকির আমরা করি, সকাল বিকাল বিভিন্ন দোয়াগুলো আমরা পড়ি, সেই দোয়াগুলো দেখা যাবে আপনি অর্থ জেনে জেনে আপনি আমল করতে পারছেন। হ্যাঁ, আপনি যদি চান যে আপনি ইন ফিউচারে আল্লাহর কালাম হিফজ করবেন, সেটা পুরা কোরআন হোক বা কোরআনের কিছু সূরাই হোক না কেন, তখন হিফজটা আপনার জন্য সহজ হয়ে যাবে, যেহেতু আপনি এখানে অর্থটা বুঝতে পারছেন। ঠিক আছে। তেলাওয়াত যখন করবেন, তখন তেলাওয়াত করে মজা পাবেন, কারণ তেলাওয়াত করতে গেলে আপনি বুঝতে পারছেন যে এখানে কি বলা হচ্ছে। আপনি মন্ত্রের মতন তেলাওয়াত করতে হচ্ছে না আপনাকে। নামাজে যখন আপনি কোরআনের তেলাওয়াত করবেন, আপনি অর্থ বোঝার কারণে বা অর্থের দিকে মনোযোগ দিতে পারবেন, ফলে আপনার নামাজের মনোযোগ বৃদ্ধি পাবে। এইভাবে আপনারা যদি লিস্ট করেন, আরো অনেক ফায়দা হচ্ছে আপনারা খুঁজে পাবেন। এখন আসেন আরবি ভাষার ধরনগুলা কি কি। আরবি ভাষার অনেকগুলা ধরনের কথা আমরা সচরাচর শুনে থাকি। যেমন এখানে আমি কয়েকটা ধরন এখানে লিখেছি। একটা হচ্ছে ফুসহা বা বিশুদ্ধ আরবি, হ্যাঁ, বা প্রমিত আরবি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড আরবিক যেটা, ওইটা। তো এইটাই হচ্ছে আসলে মানে আরবি ভাষার মূল, বা মূল আরবি ভাষা এটাই। এই স্ট্যান্ডার্ড আরবিক যেটা, এটাতেই কোরআন নাজিল হয়েছে, এটাতেই আরবি বইপত্র লিখিত হয়, এটাতেই আরবি পত্র পত্রিকা লিখিত হয়, এটাতেই আরবিতে মানে অফিসিয়ালি কাজকর্ম করা হয়, সবকিছু আসলে আপনার এটাতেই করা হয়। ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাস রেকর্ড করতেছি, হ্যাঁ, আপনাদের রেকর্ড করার কোনো প্রয়োজন নেই, রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পরে। ঠিক আছে। তো এটাকে বলা হয় ফুসহা। ফুসহা মানে হচ্ছে বিশুদ্ধ বা স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা, ওইটা প্রমিত আরবি। তো একটা বাংলা ভাষাতেও কিন্তু আমাদের আমরা মানে একটা প্রমিত বাংলা আছে, যে বাংলায় হচ্ছে যে আমরা মোটামুটি সবাই বুঝি, যে যে অঞ্চলেরই আমরা হই না কেন, একটা নির্দিষ্ট আহ, ধারায় কিন্তু আমরা সবাই লিখি, বা যে কোনো জায়গায় গেলে আমরা ওই প্রমিত ভাষাতেই কথা বলি, প্রমিত বাংলাতেই আমরা লিখি, এবং কোনো জায়গায় গেলে আমরা মানে কথা বলি। হ্যাঁ, যখন আমি হয়তো আমার গ্রামের মানুষের সঙ্গে কথা বলছি, ফ্যামিলির সঙ্গে কথা বলছি, তখন হয়তো আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি। কিন্তু যখন আমরা জাতীয়ভাবে যখন কথা বলতে চাই, তখন কিন্তু আমরা ওই প্রমিত বাংলাটাই ব্যবহার করি, হ্যাঁ, যেটাকে আমরা শুদ্ধ বাংলা বলি। তো আরবিটাও একই রকম। আরবির মানে আরবিতে যে যেই আঞ্চলিকই কথা বলুক না কেন, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড একটা রূপ আছে, ওই রূপটাই হচ্ছে ফুসহা রূপ। ঠিক আছে। এখন কোরআনিক আরবিকটা কোনটা? আসলে কোরআনিক আরবিকটা আলাদা কোনো কিছু না। এই কোরআনিক আরবিক ফুসহা আরবি যেটা, বা বিশুদ্ধ আরবি স্ট্যান্ডার্ড আরবিক যেটা, এটারই একটা পার্ট বলতে পারেন আপনি। অর্থাৎ স্ট্যান্ডার্ড আরবিকের তো সীমানাটা অনেক বিস্তৃত, অনেক বিশাল একটা এরিয়া। এখানে কোরআনের শব্দাবলী যেরকম আছে, কোরআনের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যেমন আছে, আবার যেই শব্দাবলী কোরআনে ব্যবহার হয়নি, অথবা পরবর্তী সময়ে যে সমস্ত শব্দ মানে ভান্ডার আরবি ভাষাতে বৃদ্ধি পেয়েছে, সব ধরনের সবকিছুই কিন্তু এখানে আপনার অ্যাড হয়েছে। তো আপনার কিন্তু দেখা যাচ্ছে যে কোরআনিক আরবিকের ক্ষেত্রে যেটা করা হয়, সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষ যে কোরআন বুঝতে চায়, কিন্তু আরবি ভাষার ডিপ জ্ঞান অর্জন করার সময় সুযোগ তার নেই, তো সে যেন একেবারেই মাহরুম না হয়, তার জন্য দেখা যাচ্ছে যে কোরআন বুঝার জন্য আপনার একেবারে মেইন মেইন কিছু প্রিন্সিপাল তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। আপনার কোরআনের বহুল ব্যবহৃত কিছু শব্দ তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। আমরা অনেকে দেখেছেন ওই যে ডক্টর আব্দুর রহিমের যে মানে 50%, হ্যাঁ, মানে যে কোরআনের শব্দার্থ, 80% শব্দার্থ, আপনার এই ধরনের বিভিন্ন বই বা বিভিন্ন লেকচার এগুলো হয়তো দেখেছেন। এগুলো মেনলি এটাই যে আপনাকে বহুল ব্যবহৃত কিছু শব্দ শিখিয়ে দিবে, বহুল ব্যবহৃত কিছু মানে মোটা দাগের কিছু নিয়ম কারণ আপনাকে শিখিয়ে দেওয়া হবে, যাতে আপনি যখন কোরআন পড়েন,
তখন আপনি একটা আন্দাজ করে একটা মানে একটা অর্থের একটা ধারণা আপনি পান। হ্যাঁ, মোটামুটি ভাবে কিছু কিছু জিনিস আপনি বুঝতে পারেন। হ্যাঁ, কিন্তু ফুললি আপনি কোরআনটা আসলে বুঝবেন না। ঠিক আছে। তো এই যে মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, মানে এই দর্শনকে সামনে রেখে মানে আপনার সিলেক্টিভ কিছু জিনিস আপনাকে পড়িয়ে দেওয়া হচ্ছে, সিলেক্টিভ কিছু শব্দ আপনাকে পড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ। তো এই যেটা জাস্ট শুধু কোরআন রিলেটেড, কোরআনের বাইরের অন্য কোনো কিছু এখানে থাকবে না। ঠিক আছে, এইটাকেই নাম দেওয়া হয়েছে কোরআনিক অ্যারাবিক। ঠিক আছে। তো এটা কিন্তু আসলে আলাদা কোনো কিছু না, ওই স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা, ওইটারই একটা পরিমার্জিত বা ওইটারই একটা সংক্ষিপ্ত কোরআন ঘেঁষা বা কোরআন রিলেটেড একটা অংশ, এটা আমরা বলতে পারি এটাকে। তো এটা কিন্তু ভিন্ন কোনো কিছু না। এটা ওই ফুসহা বা স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা, এটারই একটা পার্ট বা এটারই একটা অংশ আমরা বলতে পারি। এরপরে মডার্ন অ্যারাবিক যেটা, মডার্ন অ্যারাবিক তো আলাদা কোনো কিছু না, ওই স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা, এটারই একটা রূপ। মডার্ন অ্যারাবিকের মধ্যে মনে করেন যে ভাষা তো আসলে একটা মানে বহমান নদীর মতো, এখানে নতুন নতুন নানান জিনিস আসতে থাকে স্রোতের তালে তালে। তো দেখা যাচ্ছে যে মডার্ন সময়ে এসে আরবিতে নতুন নতুন অনেক শব্দের জন্ম হয়েছে, নতুন নতুন পুরাতন অনেক শব্দের মধ্যে নতুন অনেক অর্থ চলে এসেছে। দেখা যাচ্ছে শব্দটা হয়তো পুরাতন, কিন্তু মডার্ন সময়ে এসে শব্দটার মধ্যে অনেক নতুন নতুন অর্থ তার মধ্যে যুক্ত হয়েছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। কায়দা শব্দটা আমরা সবাই মোটামুটি জানি, নুরানি কায়দা, কায়দা আমপারা, এগুলো আমরা জানি। কায়দা আমরা বলি কাকে, ওই যে মানে আলিফ বা তা সা যে পড়ে এটাকে কায়দা বলে। অথবা কায়দার আরেকটা অর্থ আছে নিয়ম, কি নিয়ম কানুন। নিয়ম কানুনকে আরবিতে কায়দা বলে, 1 নাম্বার কায়দা, 2 নাম্বার কায়দা, মানে 1 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম। কিন্তু এগুলো হচ্ছে এই কায়দা শব্দের যেই মানে স্ট্যান্ডার্ড অ্যারাবিকে তার যে সাধারণ যে অর্থটা ছিল সেটা, কিন্তু মডার্ন আরবিকে এসে এই শব্দের মধ্যে আরো একটু বিস্তৃতি আসছে। মানে আগের অর্থগুলো তো আছেই, পাশাপাশি এটার মধ্যে আরো একটা নতুন অর্থ যুক্ত হয়েছে। সেটা কোনটা? সামরিক যে ঘাঁটি, সেনা ঘাঁটি, সেনা ঘাঁটিকেও কায়দা বলা হয়, কায়দা। তো এই যে দেখেন একটা শব্দের মধ্যে যেই আপনার শব্দ পুরাতন, কিন্তু তার মধ্যে নতুন করে একটা অর্থ যুক্ত হলো বা অর্থটা আরো বেশি বিস্তৃত হলো। হ্যাঁ, এই যে একটা নতুন, এছাড়া মনে করেন নতুন নতুন অনেক জিনিস আবিষ্কার হচ্ছে। রকেট আগে ছিল না, বিমান আগে ছিল না, বিদ্যুৎ আগে ছিল না। তারপরে আধুনিক অনেক কিছু প্রযুক্তির কারণে আমাদের কাছে এসেছে যেগুলো আগে ছিল না। তো এরকম নানান জিনিস নতুন করে আবিষ্কার হয়েছে। তো এই এখন সেইগুলোর জন্য তো শব্দ, বিভিন্ন শব্দও তো এসেছে। ওই যে শব্দগুলো, শব্দগুলোর ব্যবহারগুলো যেগুলো ওই আধুনিক সময়ে এসে প্রযুক্তিগত কারণে, এই সমস্ত কারণে আমাদের ব্যবহারের মধ্যে এসেছে, এই যে শব্দগুলো, এই যে শব্দের ভান্ডার, এই যে শব্দের ব্যবহার, এটাকেই বলা হচ্ছে আসলে মডার্ন অ্যারাবিক। তাহলে এটা কিন্তু আহ, একেবারে ভিন্ন কোনো কিছু না, ওই যে স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা ওইটাই। কিন্তু জাস্ট পার্থক্য হচ্ছে যে এখানে আরবির শব্দ ভান্ডার, ব্যবহার ইত্যাদি আধুনিক সময়ের আধুনিক বিভিন্ন বিষয়কে সামনে রেখে আপনার রচনা করা। তাহলে এগুলো আলাদা কোনো কিছু না। কিন্তু এই কারণে দেখেন আমি এখানে তীর চিহ্ন দিয়ে মানে দেখাচ্ছি যে আপনার প্রমিত আরবি যেটা, ওইটা আসলে কোরআনিক আরবিক, ওইটাই, এইটাই আসলে মডার্ন আরবিক, আলাদা কোনো কিছু না। মডার্ন আরবিক যেটা, কোরআনিক আরবিক, ফুসা, মানে এগুলো আসলে ঘুরে ফিরে একই জিনিস, কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে কিসের মধ্যে? ওই যে ভোকাবুলারির মধ্যে। এই কারণে দেখা যায় মাদ্রাসার একটা ছেলে, সে সাধারণত ক্লাসিক অ্যারাবিক যেগুলা ওগুলা বেশি পড়ে থাকে। যেহেতু মাদ্রাসার একটা ছেলের প্রাচীন বইপত্র পড়ে মর্ম উদ্ধার করা থাকে তার মূল উদ্দেশ্য। সে কোরআন পড়ে, হাদিস পড়ে, ফিক পড়ে, মাসলা মাসাইলের কিতাব পড়ে, তাফসির পড়ে। এগুলো তো সব ক্লাসিক অ্যারাবিকে। এগুলোর মধ্যে তো আর বুলেট ট্রেনের আলাপ আলাপ নাই, ওটার মধ্যে তো আর রকেটের আলাপ নেই, ওটার মধ্যে তো মহাশূন্য অথবা বিভিন্ন গ্রহ নক্ষত্র, হ্যাঁ, গ্যালাক্সি, নিহারিকা বা আরো নানান বিজ্ঞানের আধুনিক নানান যে আবিষ্কার আছে, ঠিক আছে, পারমাণবিক বোম অথবা এই ধরনের যত যা কিছু হইতে পারে, এগুলোর তো আর আগের কালের তো আর এগুলো ছিল না। তো আপনি ওই আগের কালের বইপত্রের মধ্যে এই জাতীয় শব্দ বা এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো আপনি পাবেনও না। তো যার কারণে মাদ্রাসার ছেলেরা সাধারণত ক্লাসিক অ্যারাবিকে অনেক দক্ষ হয় তারা। ঠিক আছে, ক্লাসিক অ্যারাবিকে অনেক দক্ষ হয় তারা। কিন্তু মডার্ন অ্যারাবিকে এসে তাদের দুর্বলতা আছে, কারণ মডার্ন অ্যারাবিকের এর সঙ্গে তাদের মানে যোগাযোগটা কম, সম্পর্কটা কম। কারণ তারা তো আর আরবি আধুনিক বইপত্র পড়া বা আধুনিক সংবাদপত্র পড়া, ঠিক আছে, তারপরে প্রযুক্তিগত নানান যেই আর্টিকেল আছে সেগুলো, এগুলো তো তাদের মানে পড়ার মধ্যে আসে না বা প্রয়োজনীয় পড়ে না। তো যার কারণে আধুনিক আরবির সঙ্গে তাদের একটা একটা দূরত্ব থাকে। তো আমি যে কথা বলছিলাম যে এগুলো কিন্তু আসলে ঘুরে ফিরে একই জিনিস, এগুলা মানে খুব ভিন্ন কোনো কিছু না। এটাকে আপনারা আরো সহজে বুঝতে পারেন যে মেডিকেলের একজন স্টুডেন্ট, সে কিন্তু ইংরেজি ভাষা পারে, কিন্তু
তার ইংরেজি ভাষার জ্ঞান যেটা, এটা সাধারণত কি হয়, মেডিকেল রিলেটেড যে সমস্ত শব্দ, তার শব্দ ভান্ডারের একটা বড় অংশ থাকে ওই জাতীয়। কিন্তু মেডিকেলের একটা স্টুডেন্ট ইংরেজিও পারে, কিন্তু তাকে যদি আপনি আপনার ইঞ্জিনিয়ারিং এর একটা ক্লাসে বসায় দেন, তাহলে ওই ক্লাসের অনেক কিছু সে বুঝবে না। কেন? কারণ ওই ইঞ্জিনিয়ারিং ক্লাসের মধ্যে টিচার যেই শব্দগুলো বলবেন, ওই যে ভোকাবুলারিগুলো, এগুলো তার কাছে অপরিচিত অনেক কিছুই। কারণ সে তো এই সাবজেক্টের মানুষ ছিল না। যদিও সে ইংরেজি পারে, তারপরেও সে কিছু বুঝবে কিছু বুঝবে না। এখানেও ব্যাপারটা একই রকম, সেম। হ্যাঁ। তো যাই হোক, তাহলে এগুলো কিন্তু সব একই জিনিস, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে মানে আঞ্চলিক আরবিক, যেটাকে আমরা বলি আম্মিয়া আরবিক আর কি। আল আরাবিয়া আল আমিয়া, আঞ্চলিক আরবি। এই আঞ্চলিক আরবিটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। এটা ফুসহা বা স্ট্যান্ডার্ড আরবিক থেকে আলাদা। এটা আমরা আমাদের দেশে মনে করেন বইয়ের ভাষা যেটা প্রমিত ভাষা, এটা থেকে কিন্তু চট্টগ্রামের মানুষের যে কথ্য মুখের ভাষা যেটা, হ্যাঁ, অথবা সিলেটের মানুষের কথ্য ভাষা যেটা, মুখের ভাষা যেটা, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমরা অনেক সময় বুঝিও না যে চট্টগ্রামের মানুষ কি কি বলছে, অনেক সময় বুঝিও না, দোভাষী লাগে তর্জমা করে দেওয়ার জন্য। তো এরকম বাংলাদেশ এত ছোট একটা ভূখণ্ড, তারপরে ভাষার এত ভিন্নতা, তাহলে এরা মানে আরব অঞ্চলটা তো বিশাল। এই কারণে দেখা যায় গালফের দেশ যেগুলো, ওদের আরবির আঞ্চলিকটা একরকম। আবার ওই পশ্চিম দিকের দেশ যেগুলো, মাগরিব মানে আলজেরিয়া, তারপরে হচ্ছে আপনার মরক্কো টরক্কো, ওদেরটা ওদের যে আঞ্চলিক আরবি টোটালি ডিফারেন্ট। দেখা যায় যে ওরা এরকম হয় যে ওই মরক্কো আলজেরিয়া ওই সমস্ত অঞ্চলের মানুষদের আঞ্চলিক আরবি যেটা, ওইটা আবার গালফের মনে করেন আবুধাবি, দুবাই, সৌদি আরব বা এরা যারা আছে, এরা অনেক সময় বুঝেও না ওদের আঞ্চলিক। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আবার দেখা যাচ্ছে যে ধরেন এক এক মিশরের মধ্যেই আঞ্চলিক আরবির তো অনেক অনেক ধরন আছে। দেখা যায় অনেক সময় এরকম হয় যে কায়রোর লোকেরা যে আঞ্চলিক ভাষায় কথা বলছেন, ওইটা ইস্কান্দারিয়া শহরের লোকেরা হয়তো পুরোপুরি বুঝে না। তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। যেরকম সিলেটের মানুষ অনেক সময় চট্টগ্রাম আলাদের কথা বুঝে না, চট্টগ্রামের মানুষ অনেক সময় সিলেটের মানুষের কথা বুঝে না। তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো এই যে আঞ্চলিক আরবি যেটা, এটাকে বলা হয় কি আমিয়া, হ্যাঁ, আল আরাবিয়া আল আমিয়া। তো এটা এটা টোটালি আলাদা জিনিস। এটা আমরা পড়বো না, জানবো না। আমরা কোনটা পড়বো? আমরা শিখবো হইলো মূলত এই যে ফুসহা যেটা, হ্যাঁ, বিশুদ্ধ আরবি যেটা, এইটা হচ্ছে আমরা মূলত পড়বো, যেটা হচ্ছে বইয়ের ভাষা, যেটা হচ্ছে বিশুদ্ধ আরবি ভাষা। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে অগ্রসর হব। দেখেন, আরবি ভাষা যারা শেখায় বা আরবি ভাষা শিক্ষা মানে পাঠদান করে, এটা দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়। একটা পদ্ধতি হচ্ছে আপনার প্রথমে ভাষাটাকে শেখা। যেমন আমরা যদি আপনাদেরকে মানে নমুনা হিসেবে বলি, তাহলে এশর শিখিটাকে আমরা ধরি। এশর শিখির মধ্যে প্রথমে একজন ছাত্রকে কি করা হয়েছে, প্রথমে তাকে ভাষাটাকে শেখানো হয়েছে। ভাষাটাকে, সাধারণ ভাষাটাকে তাকে শেখানোর পরে যখন সে মোটামুটি ভাষাটা শিখে গেল, এরপরে এ সর্বশেষে কিন্তু তিন খণ্ড, তিন খণ্ডের তৃতীয় খণ্ডের সর্বশেষ অধ্যায়তে গিয়া তাদেরকে কোরআনের আয়াত পড়ানো হয়। তার আগ পর্যন্ত কিন্তু কোরআনের আয়াত পড়ানো হয় নাই। তাহলে এখানে ওনারা কি করলেন, প্রথমে ভাষাটাকে আগে শিখাইলেন, ভাষা শেখার পরে লাস্ট স্টেজে গিয়ে হচ্ছে তারা কোরআনের অনুবাদের সঙ্গে একজন ছাত্রকে পরিচয় করিয়ে দিচ্ছে। এটা একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে না, শুরুতেই হচ্ছে যে মানে কোরআন রিলেটেড ব্যাপারগুলোকে আগে নিয়ে আসা হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক করাকে আগে জোর দেওয়া হবে। এরপরে এটার ভেতর দিয়ে আস্তে আস্তে সাধারণ আরবি ভাষাটাকেও শেখানো হবে। এরপরে আস্তে আস্তে উচ্চতর আরবি ভাষার দিকে যাওয়া হবে। মানে এটা টোটালি আগেরটা থেকে উল্টা। আগেরটার মধ্যে ভাষাটাকে ভালো করে শিখে তারপরে কোরআনের কাছে যাওয়া হচ্ছে। কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে এখানে উল্টাটা করব। আমরা হচ্ছে যে প্রথমে কোরআনের মানে মানে উল্টাটা করব বলতে মানে কোরআনের ব্যাপারটাকে আমরা আগে নিয়ে আসব। এটাকে আমরা প্রাধান্য দিব। যে কোরআনকে প্রাধান্য দিব বলতে, কোরআন বোঝার জন্য আপনার যে নিয়ম কানুন জানা দরকার, কোরআন বোঝার জন্য আপনার যে ভোকাবুলারি দরকার, কোরআন বোঝার জন্য আপনার যে যে মানে ফ্রেজ বা যে যে সেন্টেন্স, যেই ধরনের সেন্টেন্সগুলো আপনার জানা দরকার, এগুলোকে আমরা আগে আপনাকে শেখাবো। এগুলো আপনার শেখা হয়ে গেলে তারপরে আমরা আস্তে 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 প্রসারিত করব। মানে কোরআনের বাইরেরও আরো যেই আরবি ভাষার যে জগৎটা আছে, ওইটার দিকে আমরা আস্তে আস্তে যাব। এরকম না যে আমরা কোরআনের বাইরের জগৎ আগে ঘুরে টুরে তারপরে কোরআনের কাছে আসব, বরং আমরা কোরআনের জগৎটা আগে ঘুরে তারপরে আমরা বাইরের দিকে যাব। মানে আমাদের এখানে আমরা উল্টাটা করব আর কি। এই সর্বশিক্ষিতে যেটা করা হয়েছে তার উল্টাটা আমরা করব। উল্টাটা আমরা কেন করব? এটার একটা কারণ আছে। কারণ হইলো যে এই সর্বশিক্ষিটা মেইনলি রচনা করা হয়েছিল মানে মাদ্রাসা ছাত্রদের জন্য। তো যার কারণে ওইখানে ওই পদ্ধতিটাই ঠিক ছিল। কিন্তু আমাদের এখানে যেহেতু আপনারা কেউই মাদ্রাসার স্টুডেন্ট না এবং আপনারা কেউই ফুল টাইম স্টুডেন্ট না, এসব আরবি শিখি
প্রতিদিন না হইলেও এক একজন স্টুডেন্ট 4 থেকে 5 ঘন্টা করে পড়ে, 5-6 ঘন্টা করে শুধু এসবের পিছনে পিছনে সময় দিতে হয় মাদ্রাসাগুলোতে। কিন্তু এখানে আপনারা তো মাত্র মানে পড়েন, মানে অল্প অল্প সময় আপনারা পড়েন, ঠিক না? সপ্তাহে 2-3টা করে ক্লাস হয়। তো আসলে এটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের জন্য উপযোগী না এই কারণে যে মনে করেন একজন স্টুডেন্ট সে 5 মাস আরবি ভাষা পড়লো, পড়ার পরে সে কোর্স ছেড়ে দিল, অথবা 1 বছর সে পড়লো, পড়ার পরে সে কোর্স ছেড়ে দিল। তো 1 বছর পড়ার পরে যখন সে কোর্স ছেড়ে দিচ্ছে, 1 বছরে কিন্তু সে আরবি ভাষার অনেক কিছু শিখছে। শিখছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত সে কিন্তু কোরআন পায় নাই। এখনো সে কোরআনের ধারা কাছে যায় নাই। কেন? কারণ ওইখানে তো কোরআনকে দেখানো হয়েছে একেবারে লাস্ট স্টেজে গিয়ে। আগে আপনাকে সবকিছু ঘুরাবে, সবকিছু ঘুরে শিখায়া সর্বশেষ স্টেজে গিয়ে আপনাকে কোরআনের সঙ্গে পরিচয় করাবে। এখন দেখা যাচ্ছে যে লাস্ট স্টেজে যাওয়ার আগেই মাঝপথে অনেকে মানে কোর্স ছেড়ে দিচ্ছে। অনেকেই হচ্ছে যে আপনার মানে মাঝপথে হচ্ছে যে সে কোর্সটাকে ছেড়ে দিচ্ছে। তাহলে তার কিন্তু কোরআনের কিছুই জানা হচ্ছে না। এখন আমাদের দর্শনটা হচ্ছে যে যদি এরকমও হয় যে কেউ কোর্সটা মাঝপথেও ছেড়ে দেয়, তারপরেও এই মাঝপথে আস্তে আস্তে তার জন্য কোরআনের অনেক কিছু জানা হয়ে যায়, আমরা শুরু থেকেই কোরআনকে প্রাধান্য দিব। তাহলে মাঝপথে যদি কেউ ছাড়ে কোর্স, অসুবিধা নেই, সে ছাড়ুক, কিন্তু অন্তত তার তো কোরআনের অনেক কিছু জানা হয়ে গেল। এই ফিলোসফিটাকে সামনে রেখে মেইনলি আমরা সিস্টেমটাকে পুরো উল্টে দিয়েছে আমাদের এই মানে ইয়ার মধ্যে আর কি, কিতাবের মধ্যে। হ্যাঁ, তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যে আমরা উল্টা দিক থেকে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা কি পড়বো? আমরা আগে মেইনলি ঈশ্বর বেশিকেই পড়াতাম। তো যেহেতু আমরা আমাদের এই মানে চিন্তাটাকে আমরা মানে দর্শনটাকে আমরা পরিবর্তন করেছি, যার কারণে ঈশ্বর বেশিকে বাদ দিয়ে এখন আমরা আমাদের রচনা করা একটা কিতাব হাইয়া আল আরাবিয়া নামে এই কিতাবটাই আমরা বর্তমানে পড়াচ্ছি। ঠিক আছে? এটা আমাদের নিজস্ব গবেষণালব্ধ কিতাব। বাকি এই কিতাবের মধ্যে আপনি যা কিছু পড়বেন এই সব কিছুই ঈশ্বর বেশিকের মধ্যে আছে, কিন্তু বরং আরো অনেক বেশি কিছু আছে, মানে নিয়ম কানুন এই সর্বশেষের মধ্যে যা যা আছে এখানে আপনি সবই পাবেন। মোটামুটি এই সর্বশেষের সবকিছুকেই কভার করা হয়েছে। শুধুমাত্র পাবেন না কোন জিনিস পাবেন না হচ্ছে কিছু শব্দার্থ পাবেন না, যেগুলো এই সর্বশেষের মধ্যে আসছে কিন্তু আমাদের এই কিতাবের মধ্যে আসে নাই। কেন? কারণ হচ্ছে যে ওই শব্দগুলো কোরআনে ব্যবহার হয় না এই কারণে। তো আমরা যেহেতু মেইনলি আগেই বলেছিলাম যে আমাদের মূল ফোকাসটা থাকবে কোরআনের উপর, এই কারণে কোরআনের বাইরের শব্দগুলোকে আমরা খুব কম আনার চেষ্টা করেছি। কিন্তু এ সর্বশেষের কিন্তু মূল ফোকাসটা কোরআনের উপরে ছিল না, মূল ফোকাস ছিল ওভারঅল আরবি ভাষা। যেহেতু এটা মাদ্রাসার ছাত্রদের জন্য, আর মাদ্রাসার ছাত্রদের জন্য তো শুধু কোরআনটা দরকার না, তাদের সবকিছুই দরকার। এই কারণে তাদেরকে সবকিছু শেখানো হয়েছে। তো আমরা আগে কোরআনটাকে প্রাধান্য দিছি, এটাকে শেষ করে, এটা যদি কেউ শেষ করতে পারে এটা হাসিল হোক, তারপরে হচ্ছে যে আমরা ওভারঅল বিস্তৃত আকারে আরবি ভাষার দিকে যাব। এভাবে আর কি আমরা অগ্রসর হয়েছি। তো এটা হচ্ছে যে মেইনলি আমরা মানে আর এই আপনাদের মতন যারা সাধারণ মানুষজন তাদেরকে সামনে রেখেই আমরা মেইনলি রচনা করেছি। ঠিক আছে? এছাড়াও এই সর্বশেষের কোনো কোনো অধ্যায় বড় ছিল, কোনো অধ্যায় ছোট ছিল, কিন্তু আমরা আমাদের এই কিতাবের মধ্যে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পরিচ্ছেদকে অ্যাকুরেট রাখার চেষ্টা করেছি। কোনোটা যাতে কম বেশ না হয়, হ্যাঁ, সাইজে যাতে সবগুলো সমান হয়। প্লাস আমরা তিনটে জিনিসকে প্রাধান্য দিছি। এক নম্বরে হচ্ছে আরবি থেকে কোরআনের অর্থ যেন সে ভালো করে বুঝতে পারে। 2 নম্বরে আরবি থেকে যেন নবীজির হাদিস এবং বিভিন্ন দোয়াটাকে বুঝতে পারে। আর 3 নম্বরে হচ্ছে যে সাধারণ আরবি যেটা ওভারঅল এই আরবি ভাষা যাতে সে বুঝতে পারে। এই তিনটে জিনিসকে আমরা প্রাধান্য দিয়েছি। ঠিক আছে? আর পাশাপাশি আরবি ব্যাকরণের যে দুইটা দিক নাহু এবং সরফ, এই দুইটা জিনিস তো থাকবে প্রত্যেকটা দর্শের মধ্যে। আপনাদেরকে আলাদা আলাদা শিট দেওয়া হবে, শিটের মধ্যে আপনার নাহু এবং সরফের ব্যাপারগুলোকেও খুব ভালো করেই পড়ানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এগুলা আলাদা কোনো কিতাব দিয়ে পড়ানো হবে না, বরং শিট দিয়ে দিয়ে যখন যেটা দরকার তখন সেটা পড়ানো হবে। এবং আপনাদেরকে আমরা বলে দিব যে এটা নাহু এটা সরফ, এটা নাহু এটা সরফ, কোনটা সরফের পড়া কোনটা নাহুর পড়া একেবারে আলাদা করে করে আপনাদেরকে বলে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। তো কোর্স শেষে আমরা কি অর্জন করতে পারবো? আমরা যদি মানে ধৈর্য সহকারে, যে এখন শুরু করছি অনেক আগ্রহ নিয়ে, অনেকে আছে যে আগ্রহ নিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত আগ্রহটাকে ধরে রাখতে পারে না, অনেকে পিছিয়ে যাওয়ার কারণে পড়া ছেড়ে দেয়, মনোবল হারিয়ে ফেলে, এক একজনের এক এক সমস্যা। কিন্তু কেউ যদি আপনারা সবরের সাথে লেগে থাকেন এবং যদি শেষ পর্যন্ত যদি আপনারা টিকতে পারেন, তাহলে আপনি কোর্স শেষে কি করতে পারবেন? কোরআনের অধিকাংশ আয়াত এবং অসংখ্য হাদিসের অর্থ আপনি নিজে নিজেই আরবি থেকে বুঝা আপনার জন্য সম্ভব হবে। কারণ আপনাকে অসংখ্য কোরআনের আয়াতের তর্জমা আমরা এই কিতাবের ভিতর দিয়েই পড়িয়ে দেব। ঠিক আছে? এছাড়াও আরবিতে সাধারণ যে কথোপকথন করা ও বুঝা, সহজ আরবি ভাষায় লেখা আরবি বইপত্র জবরদস্ত ছাড়াই পড়তে পারা, বোঝার যোগ্যতা আপনাদের অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমরা যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেই ওইভাবে যদি আপনারা পুরো কোর্সটা যদি শেষ করেন। আচ্ছা, এবার আসি আমরা আহ
আচ্ছা, এবার আসি আমরা। এতক্ষণ ধরে আমরা মূলত আলোচনা করলাম মানে আরবি ভাষা, তারপরে কি বলে আমরা কেমন কি শিখবো না শিখবো এই ব্যাপারগুলো নিয়ে আর কি। একটু আমি একটু আহ, বিস্তারিত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এই ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখন আমি কোর্সের মধ্যে চলে যাব। তো কোর্সের কার্যক্রম কিভাবে কি হবে এই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে জানতে চাই যে এতক্ষণ ধরে মানে এই যে যা আলোচনা হলো আরবি ভাষা নিয়ে, আমরা কিভাবে, আমরা কোন ভাষাটা পড়বো, কেন পড়বো, কি কারণে পড়বো, আমরা এই সর্বশেষটাকে আগে পড়াতাম এখন কেন বাদ দিয়ে দিলাম, দুটার মধ্যে কি পার্থক্য, কি আসল বিষয়, এগুলো তো ব্যাখ্যা করলাম। এখন এই আলোচনার মধ্যে আপনাদের কি কোনো অস্পষ্টতা আছে থাকলে আপনারা প্রশ্ন করেন, আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরে পরবর্তী আলোচনায় যাব, কারণ এই পার্টটা দ্বিতীয় আরেকটা পার্ট। আচ্ছা, ক্লিয়ার থাকলে তো আলহামদুলিল্লাহ। আর যদি কারো কাছে কোনো কিছু ক্লিয়ার না থাকে তাহলে বলতে পারেন। বোনেরা অবশ্যই লিখিত আকারে করবেন। কোনো ভাই যদি মৌখিকভাবে জিজ্ঞাসা করতে চান উনি হাত তুললে আমি ওনার মাইকটা খুলে দিব। আর বোনেরা অবশ্যই ইয়া করবেন মানে লিখিত আকারেই জিজ্ঞেস করবেন। তাওহীদ সিয়াম, আচ্ছা, একটু মানে খুব মানে খুব দরকারি প্রশ্ন যদি হয় তাহলে করবেন, এবং খুব সংক্ষেপে করে সংক্ষেপে করবেন আর কি, কারণ আমাদের সামনে আরো কিছু আলোচনা রয়ে গেছে। জি তাওহীদ ভাই বলেন, জি, তাফাদ্দল। আসসালামু আলাইকুম। আমার হুম, প্রশ্ন একটা ছিল, আবার লাস্টে আমি দুইটা প্রশ্ন একসাথেই করতেছি। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, আমি তো বেসিক কমিউনিকেশন করতেছি, যাতে হচ্ছে আমি আমি ইউকে তে থাকি। আমি যাতে হচ্ছে প্রবাসী এখানে যারা আছে আরবিতে কথা বলে ফ্লুয়েন্টলি, সেই জন্য আমি কোর্সটা করতে চাই। এটা কি আমি করতে পারবো কিনা, এটা হচ্ছে আমার এটা ফার্স্ট এটা কোয়েশ্চেন। আচ্ছা, নাম্বার এক হচ্ছে যে কমিউনিকেশন অ্যারাবিক যেটা, এটা আমাদের আমাদের মানে ইয়া না কি বলে, মানে প্রাইমারি লিস্টে নাই এটা আমাদের। ঠিক আছে, আমরা কমিউনিকেশনের জন্য বেসিক কিছু বিষয় আমরা এখানেও পড়াবো, এবং বেসিক কিছু বিষয় আপনি যখন আরবিটা পড়বেন আপনি এমনিই পারবেন। কিন্তু আলাদা করে কমিউনিকেশন অ্যারাবিকের উপর যে জোর দেওয়ার যে ব্যাপারটা, ওইটা আমরা এখানে করব না, যেহেতু আমাদের মূল ফোকাসটা থাকবে কোরআনের অর্থটাকে বোঝানো। এই কারণে কমিউনিকেশনটাকে আমরা আলাদা করে জোর দিব না, কিন্তু আমাদের এই পড়ার ভিতর দিয়েই এই ব্যাপারগুলো চলে আসবে। আমি কি আচ্ছা। পরিষ্কার করতে পেরেছি? জি। জি। আমার আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমি আপনাদের পড়ছিলাম ওই যে পড়া নেওয়ার ব্যাপারে আর কি। তো আমি তো ইউকে থাকি। হুম। এখন আমার টাইম শিডিউলের জন্য আপনাদের টাইম শিডিউল না এটা মিলে, এটা মানে আমি। এটার আলোচনা সামনে আসবে, এই যে এই কোর্স আচ্ছা। কার্যক্রমের এখানে আসবে। টাইম শিডিউল না মিললে আপনার শিডিউল অনুসারে ওস্তাদ আপনাকে সময় দিবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ। এই ধরনের সাপোর্ট আপনারা পুরোপুরি পাবেন। ঠিক আছে। ওকে। আচ্ছা, শাহেদ ভাই মানে কিছু বলতে চাচ্ছিলেন। তারা মনে করছে যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অধিকাংশ কোরআনের আয়াত বুঝতে পারবো, তো অধিকাংশ যখন বোঝা হয়ে যাবে তখন তো অবশ্যই আগ্রহটা আরো বাড়বে পুরোপুরি বোঝার জন্য। তো আমরা পরবর্তী যে ধাপ অর্থাৎ কমিউনিটি হিসাব বা মাদানী হিসাব এই হিসাবে পড়াশোনা কন্টিনিউ করলে আমরা আরো বুঝতে পারবো, এখান থেকে কন্টিনিউ করা সম্ভব। আপনার এই মানে সাউন্ডটা না মানে অনেক স্লো আসছে, যার কারণে আমি আপনার প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারছি না। আপনি চাইলে লিখিত আকারেও করতে পারেন, আপনার সাউন্ডটা অনেক স্লো এই কারণে। আচ্ছা রাফি ভাই। জি। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম শিডিউলের ব্যাপারে। একটা শিডিউল যে আমরা যে পড়ার প্রথম দুইটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমরা পড়া দিব যে এটার এটার নির্দিষ্ট আলোচনা একটা কি সামনে, টাইম এটার থাকে। এটার এটার আলোচনা আসতেছে, এটার আলোচনা এখনো আসেনি। আচ্ছা, তা আরেকটা প্রশ্ন, যে আমরা যদি কোনো মাসে আপনি যে বললেন একটু আগে যে আমরা যদি কখনো মাঝখান থেকেও বের হয়ে যাই, এটাও আমরা পারবো। তো জি। আমি যদি কোনো মাসে গ্যাপ দিতে চাই, যে না আমি এই মাসে আমি আমার কাজ আছে, যে আমার কাজ আছে, আমি এই মাসটা গ্যাপ দিতে চাই, তখন কি কিরকম তখন হবে তো শিডিউল? আসলে না, তখন তো হচ্ছে যে আপনি গ্যাপ, এই ধরনের গ্যাপ দিয়ে ফেললে তো মানে আপনি তো এক মাসের পড়া তো আর কভার করতে পারবেন না। তখন আপনাকে দেখা যাবে যে হয়তো পরবর্তীতে কোনো ব্যাচের সাথে আপনাকে কন্টিনিউ করতে হবে, এই ব্যাচের সাথে তো আর পারবেন না, কারণ এক মাসে যে পরিমাণ পড়া সামনে এগিয়ে যাবে ওটাকে তো আর আপনার জি জি, পক্ষে। না আমি বলছি যে এরকম কোনো সুযোগ আছে কিনা, মানে তাকে আর কন্টিনিউ করার কোনো সুযোগ আছে কিনা, অন্য কোনো ব্যাচ কি আপনাদের হ্যাঁ রানিং হ্যাঁ থাকে কিনা? হ্যাঁ, পরবর্তী ব্যাচ আমাদের তো মানে 3-4 মাস পর পর একটা ব্যাচ আসে আর কি, তখন আপনাকেও ও ওই আচ্ছা আচ্ছা আচ্ছা। পরবর্তী ব্যাচের সঙ্গে আবার কন্টিনিউ করতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে সুযোগ থাকলে এটা অনেক জি বেস্ট জি, হবে আর সুযোগ কি, দেখা থাকবে, যায় জি, কোনো সুযোগ সময় যদি সুযোগ থাকবে। বিরাট কিছু হয়ে যায় ওইটার ব্যাপারে বললাম। ওকে, জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আহ মেয়েদের ক্লাস কি আমি নিব? আপনাদের পড়া মেয়ে মেয়ে ওস্তাজা আছেন, মহিলা ওস্তাজারা আছেন, ওনারাই আপনাদের পড়াগুলো নিবেন। আচ্ছা, এবার আমরা মূল আলোচনায় চলে যাই, আর দ্বিতীয় স্টেজের আলোচনায় আমরা চলে যাই যে কোর্স কার্যক্রমটা সম্পর্কে।
আচ্ছা, ক্লাস কিভাবে ও কবে হবে, ঠিক আছে, আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। ক্লাস কিভাবে কবে হবে, ক্লাসের হাজিরা কিভাবে দিবেন, হ্যাঁ, হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন, পড়া কিভাবে নেওয়া হবে, পরীক্ষা কিভাবে হবে, কবে কবে হবে, পড়া সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো কিভাবে করবেন, পারস্পরিক যে প্র্যাকটিসটা সেটা কিভাবে করবেন, হ্যাঁ, কোর্স করতে না চাইলে কি করবেন, এই ব্যাপারগুলো একটু খেয়াল করেন। আচ্ছা, আমি একটু আহ, ইয়াতে চলে যাই। দেখেন, আপনারা যারা কোর্সে অ্যাড হয়েছেন, নিশ্চয় আপনারা যখন ই ক্যাম্পাসে যখন যাবেন, তো আপনারা যে যেই কোর্সে আছেন, হ্যাঁ, অনেকে আছে যে একাধিক কোর্সে হয়তো আছেন, আগেও কোনো কোর্স করছেন। তো যেই কোর্সে আছেন আপনার ওই কোর্সের নামটা আসবে। এখন মনে করেন আমরা কথার কথা প্রথম সেমিস্টার আরবি ভাষা শিক্ষা এটাতে আছি। তো ভিতরে গেলেই কিন্তু মানে আপনি আপনার এই জায়গাগুলোতে আপনি প্রথমে কি দেখবেন, কিছু জিনিস দেখবেন। এক নম্বরে হচ্ছে যে মানে ই ক্যাম্পাস নির্দেশিকা আছে এখানে। হুম। আচ্ছা, একটু দাঁড়ান, আমি আচ্ছা, আমি একটা মিনিট সময় নিচ্ছি একটু। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, দেখেন, ধরেন আমরা এই কোর্সের ভিতরে যখন আমরা যাব, আপনারা নিশ্চয়ই 15 নং ব্যাচ তো আপনাদের। তো এই কন্টিনিউতে যখন আমরা ভিতরে যাব, এখানে কি কি আছে দেখেন। এখানে শুরুতে প্রথমে আছে ই ক্যাম্পাস নির্দেশিকা। তো ই ক্যাম্পাস নির্দেশিকাটা আপনারা একটু দেখে নিলে ই ক্যাম্পাসের সুযোগ সুবিধাগুলো কি কি, আপনারা কোথায় কিভাবে কি করবেন, এখানেই ডিটেলসে বলা আছে, ঠিক আছে। এটা আপনারা একটু কষ্ট করে যদি দেখে নেন, কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে তো এখান থেকে আপনারা সবকিছু দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি সহজে কিভাবে লগ ইন টগ ইন করতে পারবেন, ঠিক আছে, কিভাবে ইমেল পাসওয়ার্ডটা অটো সেভ করে রাখতে পারবেন, বারবার আপনাকে আর লিখতে হবে না। হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো আপনি এখান থেকে পাবেন। তারপরে দার্স দেখার পরে কিভাবে হাজিরা দিবেন, এই জিনিসগুলো আপনাদেরকে আমি এখন আবার বুঝিয়ে দিব। তারপরেও যদি কারো কাছে অস্পষ্টতা থাকে, আপনারা এখান থেকেও জিনিসগুলো দেখে নিতে পারেন। হ্যাঁ, কিভাবে হোমওয়ার্ক গুলো জমা দিবেন, কোথায় নতুন ক্লাস হোমওয়ার্ক এগুলো আপডেট পাবেন। ঠিক আছে, এক্সাম পেপার নির্দেশিকা, আপনারা ওই এক্সামের সময় যেই এক্সাম পেপারটাতে আপনারা কিভাবে পরীক্ষা দিবেন, ওই এক্সাম পেপারের ব্যাপার স্যাপারগুলোকে এখানে দেখানো হয়েছে। তো এগুলা এখান থেকে আপনারা ই ক্যাম্পাসের ব্যাপার স্যাপারগুলো দেখে নিতে পারেন আর কি। আরবি কিবোর্ড সেটিং এর মতো তো আপনাদের আরবি কিবোর্ড দেওয়া আছে এখানে। তো আপনাদের যাদের ফোনে আরবি কিবোর্ড ইনস্টল করা নাই, তারা এখান থেকে আরবি কিবোর্ড 2-3 রকমের কিবোর্ড দেওয়া আছে। আপনারা আরবি কিবোর্ড ইনস্টল করে নেবেন, যাতে করে লিখিত আকারে যে আমরা প্র্যাকটিস করাবো আপনাদেরকে, হ্যাঁ, সেটা আপনারা আরবিতে লিখে লিখে করতে পারেন। আমরা লিখিত আকারে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো শুরুর দিকে লিখতে একটু কষ্ট হয়, আলিফ বা তাসা খুঁজে পাওয়া যায় না যেহেতু বিক্ষিপ্ত ভাবে। কিন্তু 1-2 দিন 3 দিন লেখার পরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই কারণে যত বেশি লিখবেন তত দ্রুত আপনার এই দুর্বলতাটা কেটে যাবে ইনশাল্লাহ। কোর্স সংক্রান্ত তথ্যাবলী এই জায়গার মধ্যে আপনি পাবেন। এরপরে এখানে আমরা নতুন কি কি শেখানো হবে এই ব্যাপারে কিছু মানে বিষয় এখানে বলা আছে। প্রয়োজনীয় পিডিএফ এর মধ্যে হচ্ছে যে আপনারা যে কিতাব থেকে পড়ানো হবে সেই কিতাবটার পিডিএফটা আপনারা এখানে পাবেন। তো এখানে এই কিতাবের মোট 4টা অধ্যায় আছে আর কি। প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়টা পড়ানো হবে, তো এই প্রথম অধ্যায়ের পিডিএফটা আপনারা এখানে পাবেন। এই কিতাবটা এখনো আমরা মানে ইয়েতে যাইনি, ছাপাতে যাইনি, যাব, আমাদের কাজটা প্রায় শেষের দিকে। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা ছাপাতে নিয়ে যাব। তো যেহেতু এখনো পর্যন্ত আমরা এটাকে প্রকাশ করিনি, মানে পরিমার্জনের কাজ এখনো চলছে এবং শেষের দিকে। তো যার কারণে হচ্ছে যে আমরা
এটা এখনো পর্যন্ত প্রিন্ট কপি আপনাদের হাতে তুলে দিতে পারছি না, আমরা শুধু পিডিএফটাই দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে জিনিসটাকে পিডিএফ থেকে প্রিন্ট করে নেবেন আর কি। আপনারা প্রিন্ট থেকেই পড়বেন, প্রিন্ট থেকে পড়লে আপনার পড়াগুলো সহজে আপনি পড়তে পারবেন, মনে থাকবে। পিডিএফ থেকে আসলে খুব একটা সুবিধা করা যায় না। তো আমরা পিডিএফ দিব, আপনারা হচ্ছে যে প্রিন্ট করে নেবেন। প্রথম অধ্যায়ের সকল শব্দ সংকলন, যতগুলো শব্দার্থ পড়ানো হবে সবগুলো শব্দকে একসঙ্গে করে এখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আপনারা চাইলে শব্দার্থগুলোকে বারবার পড়ে পড়ে মনে রাখতে পারেন, বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে এটা কাজে আসে। ঠিক আছে। এরপরে আরবি হাতের লেখা, এটা আসলে আমাদের মানে কোর্সের কোনো কিছু না, এটা জাস্ট এখানে কিছু হাতের লেখার টিউটোরিয়াল দেওয়া আছে। যদি কেউ চান যে না আমি হাতের লেখাও শিখবো, তাহলে এখান থেকে আপনি দেখে শিখতে পারেন। এটা মানে এটা জরুরি কোনো কিছু না, এটা জাস্ট এমনি অপশনাল হিসেবে দেওয়া আর কি। তো এখানেই হচ্ছে মেইনলি আপনাদেরকে যখন ক্লাস দেওয়া হবে তখন আপনারা মানে আপনাদের আচ্ছা, তা আমাদের আলোচনা কি ছিল যে ক্লাস কিভাবে ও কবে কবে হবে। তো আপনাদের ক্লাস তো 3 দিন, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তো এই 3 দিন ফজরের পরপরই আপনাদের এই যে ই ক্যাম্পাসে তো প্রত্যেকের একটা করে অ্যাকাউন্ট আছে, এই প্রত্যেকের এক একটা অ্যাকাউন্টেই আপনাদেরকে ক্লাসগুলো দেওয়া হবে। ধরেন শনিবার সকালবেলায় ফজরের পরেই আপনার এখন তো কোনো ক্লাস হয় নাই, যার কারণে এখানে কোনো ক্লাস নাই। তো শনিবার সকালে ফজরের পরে আপনি এখানে পেয়ে যাবেন আপনার 1 নাম্বার দার্স নাম্বার 1 আপনি পেয়ে যাবেন। কথার কথা। তো যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি দার্সটা, ছোট ছোট দার্স হবে আপনাদের, 15 থেকে 15 মিনিট, সর্বোচ্চ গেলে 20 মিনিট, 18 মিনিট, 16 মিনিট এরকম। মানে এটা মানে নাস্তা খেতে খেতেই দেখে ফেলা যায় এরকম ছোট 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 ক্লাস হবে। এটা আপনি দেখবেন, দেখার পরে এখানে যেই পড়াগুলোর কথা বলা হয়েছে সেই পড়াগুলোর আপনি ভালো করে মানে মুখস্থ করলেন বা পড়াগুলো আপনি ভালো করে বুঝলেন, বুঝার পরে নিচে আপনার জন্য হচ্ছে যে একটা হোমওয়ার্ক থাকবে। যেমন আমি যদি যাই এখানে দেখেন, মনে করেন আপনি 1 নাম্বার ক্লাস দেওয়া হইলো, এখন আপনি 1 নাম্বার ক্লাসে গেলেন, গেলে এখানে নিচে আপনি এক মানে দার্স 1-এর কিছু হোমওয়ার্ক পাবেন এখানে। ওই দার্সের মধ্যে যে জিনিসগুলো পড়ানো হয়েছে সেগুলোর উপরে কিছু প্রশ্ন এখানে লেখা পাবেন আপনি। এই প্রশ্নের উত্তরগুলো আপনি এখানে লিখে সাবমিট করে দিবেন। হ্যাঁ, উত্তরগুলো আপনি এখানে লিখবেন। লেখা হয়ে গেলে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এই হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে টিচার আপনার এই মানে ইয়ার মধ্যে হোমওয়ার্কের মধ্যে আপনি উত্তর দিতে যদি কোথাও ভুল করেন, উনি এটা চেক করে ভুলগুলো ধরিয়ে দিবেন আপনাকে। ফিরতি রিপ্লে এর মধ্যে আপনার এই ভুলগুলো উনি সংশোধন করে দিবেন। ঠিক আছে। এরপরে হচ্ছে যে আপনি যখন এই ক্লাসটা যখন আপনি দেখা শেষ করবেন, এখানে দেখেন উপরে সাবমিট অ্যাটেন্ডেন্স, ক্লাস দেখা যখন শেষ হয়ে যাবে তখন আপনি সাবমিট অ্যাটেন্ডেন্স এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এটা একটা হাজিরা পড়ে যাবে। হ্যাঁ, মানে আপনি যে ক্লাসটা দেখে শেষ করছেন এটার একটা ডাটা আমাদের কাছে সংরক্ষণ থাকবে, এবং এটার মাধ্যমে আমরা মনিটরিং করতে পারবো যে আপনারা ক্লাস কয়টা দেখছেন, কয়টা দেখেন নাই, কতগুলো ক্লাস বাকি আছে, মানে এই ইনফরমেশনগুলো আমাদের কাছে সব থাকবে। এবং আমরা আপনাদেরকে নিয়মিত মনিটরিং এর উপরে যাতে রাখতে পারি যে কেউ মানে ফাঁকিবাজি করতেছেন কিনা বা পিছিয়ে গেছেন কিনা, এই পুরো ব্যাপারটা মনিটরিং করার জন্য এই যে অ্যাটেন্ডেন্সটা আমরা দেখব। তো এখানে আপনাদের ক্লাস দেখা হয়ে গেলে আপনারা ওই অ্যাটেন্ডেন্সটা সাবমিট করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, ক্লাস কিভাবে হবে এবং কবে কবে হবে, তাহলে ক্লাস মেইনলি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 3 দিন হবে। সকালবেলায় ফজরের পরেই ক্লাসটা এখানে ই ক্যাম্পাসে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, পাবেন। এটা আপনাদেরকে যে 2টা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে, একটা নোটিশ বোর্ড আর একটা হচ্ছে ডিসকাশন গ্রুপ। নোটিশ বোর্ড যেটা, ওইখানে হচ্ছে ক্লাসটা যখন সকালে দেওয়া হবে, দেওয়ার পরে ওই নোটিশ বোর্ডের মধ্যে আপনাদেরকে নোটিশ দিয়ে জানায় দেওয়া হবে যে আপনাদের আজকের যে দার্সটা ওইটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। তখন আপনি আপনার সময় মতন, যদি অনেকে আছে যে সকালবেলায় ফজরের পরপরই ওনাকে অফিসে চলে যেতে হয়, সকালে সময় থাকে না, ওকে সমস্যা নাই, আপনি অফিস থেকে বিকেলে যখন ফিরে আসেন তখন দেখলেন ক্লাস, সমস্যা নাই। অনেকে আছে যে সকালবেলায় তো হয়তো ঘুমায় থাকে, ঘুম থেকে ওঠার পরে 9টার দিকে ফ্রি হয়, তো 9টার দিকে দেখলেন, সমস্যা নাই। কেউ আছে যে না 9টা বাজে ব্যস্ত থাকি, দুপুরবেলায় খেয়ে দিয়ে রান্না বান্না শেষে খেয়ে দিয়ে তারপরে আমি অবসর, তো আপনি দুপুরবেলায় আপনার ক্লাসটা দেখলেন। মানে ফ্লেক্সিবল, আপনি আপনার সময় সুযোগ মতন, এটাই সবসময় আপনার এই ক্যাম্পাসে থাকবে, আপনি আপনার সময় সুযোগ মতন ক্লাসটা দেখবেন। মাত্র 15 মিনিট তো, এটা ব্যাপার না আসলে। 15 মিনিট বললাম না, এটা ভাত খেতে খেতেই তো 15 মিনিট সময় লাগে। আপনি এক বসাতেই ক্লাসটা দেখে ফেলতে পারবেন। এরপরে আপনি ওই অ্যাটেন্ডেন্সে হাজিরা দিয়ে দিবেন এবং ওই হোমওয়ার্কগুলো আপনি আপনার মতন করে দিয়ে দিবেন। তো ক্লাসের হাজিরা কিভাবে দিবেন এটাও দেখায় দিছি, যে প্রত্যেকটা ক্লাসের উপরে এখানেই একটা অ্যাটেন্ডেন্স সাবমিটেড একটা ইয়া থাকবে, অপশন থাকবে। যখন আপনি অ্যাটেন্ডেন্সটা যখন দিবেন তখন কিন্তু আপনার এখানে পাশে একটা টিক চিহ্ন পড়ে যাবে। যেমন দেখেন এখানে কিন্তু একটা টিক চিহ্ন দেওয়া আছে, বাকি কোনোটাতেই টিক চিহ্ন দেওয়া নাই। কারণ কি, কারণ আমি এখানে অ্যাটেন্ডেন্স দিছি কিন্তু বাকিগুলোতে অ্যাটেন্ডেন্স দিই নাই।
হ্যাঁ, তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন, অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে এখানে একটা টিক চিহ্ন পড়ে যাবে। আচ্ছা, হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন এটাও অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, যে ক্লাসের নিচেই হচ্ছে আপনারা এই যে হোমওয়ার্ক পাবেন, এই 1 2 3 এভাবে আপনারা উত্তরটা 1 2 3 আকারে উত্তরগুলো দিবেন, দিয়ে পরে যে সাবমিট বাটনে ক্লিক করলেই হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। আমরা এটা চেক করে কারেকশন থাকলে ওটা কারেকশন করে দিব। পড়া কিভাবে নেওয়া হবে, এখন এটা তো গেল ক্লাসের পড়াটা আপনাদেরকে দেওয়া হবে এভাবে ই ক্যাম্পাসের মধ্যে। আপনাদের পড়াগুলো নেওয়া হবে লাইভে। হ্যাঁ, জুম অ্যাপের মাধ্যমে আপনাদের, আজকে আমি যেরকম আপনাদেরকে জুমের অ্যাপ লিংক দিলাম, আপনারা সবাই অ্যাড হইছেন, ঠিক একইভাবে মানে উস্তাজরা আমার সাথে, আরো সহকারী উস্তাজরা থাকবেন, আমিও পড়া নিব। মানে ছেলেদের আর কি, মেয়েদের জন্য তো মহিলা উস্তাজরা আছেন। তো সহকারী উস্তাজ যারা আছেন তারা আপনাদেরকে এরকম জুমের একটা লিংক দিবেন ওই কি বলে পড়া নেওয়ার সময়। হ্যাঁ, পড়াটা নেওয়া হবে ছেলেদের ব্যাচে। তো আমরা রাত্রে এই যে 9:15 বাজেই নিয়ে থাকি, যেহেতু এই টাইমটাতে সবাই মোটামুটি ফ্রি হয়। তো মানে কোন সময় পড়া নেওয়া হবে এটা টিচাররা আপনাদেরকে নোটিশে বিস্তারিত জানাই দিবেন ইনশাল্লাহ। তো এই রাত্রেবেলা, মানে রাত্রেবেলাতেই পড়াগুলো নেওয়া হয়। তো জুমের লিংক দিলে আপনারা এরকম সবাই মানে লিংকে অ্যাড হবেন। লিংকে অ্যাড হওয়ার পর আপনাদের পড়াগুলো ওখান থেকে নেওয়া হবে, শোনা হবে। তাহলে আপনাদের পড়া শোনা হবে লাইভে, আর আপনাদেরকে পড়া দেওয়া হবে হচ্ছে ই ক্যাম্পাসে রেকর্ডেড। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে পরীক্ষা কিভাবে হবে। পরীক্ষা আপনাদের প্রতি মাসে একটা করে পরীক্ষা হবে। আপনাদের মাসের প্রথম 3 সপ্তাহে ক্লাস হবে। হ্যাঁ, এক এক সপ্তাহে একটা করে পাঠ পড়া হবে। আপনাদের কিতাবের প্রত্যেকটা পাঠে 3টা করে পরিচ্ছেদ আছে, তাহলে সপ্তাহে যদি 3 দিন ক্লাস হয়, তার মানে কি প্রতি সপ্তাহে একটা করে পাঠ পড়া হবে। তো একটা করে পাঠ পড়া হলে 3 সপ্তাহে 3টা পাঠ পড়া হবে, 3 7 21 দিন। 21 দিনে 3 পাঠ পড়া শেষ হওয়ার পরে বাকি এক সপ্তাহ ক্লাস অফ থাকবে, নতুন ক্লাস আর আসবে না। ওই এক সপ্তাহ পিছনের যেই 3টা পাঠ আমরা পড়লাম সারা মাসে, ওই পড়াগুলোর উপর আবার রিভিশন হবে। ওগুলোর উপরে আবার আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে, রিভিশন হবে, এবং মাস শেষে আপনাদের একটা পরীক্ষা হবে, মাসিক একটা পরীক্ষা হবে ওই পঠিত 3 পাঠের উপর। ঠিক আছে, এভাবে প্রতি মাসে একটা করে আপনাদের ওই 3 পাঠ অন্তর অন্তর একটা করে ওই 3 পাঠের উপর একটা করে পরীক্ষা হবে আপনাদের লিখিত আকারে। পরীক্ষা কিভাবে হবে, কবে কবে হবে, এটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লিখিত আকারেই হবে। প্রশ্নপত্র আপনাদেরকে ওই যে ই ক্যাম্পাসে এখানে দেখবেন, আপনারা যখন যাবেন এখানেই এই যে এক্সাম একটা অপশন আছে, এই এক্সামে যখন আপনি যাবেন তখন আপনার এই এক্সাম পেপারগুলো আপনার সামনে চলে আসবে এইভাবে। ঠিক আছে, ওই এক্সাম পেপারে ক্লিক করলেই আপনার এক্সাম পেপারটা ওপেন হবে। আপনি লিখিত আকারে প্রশ্নের উত্তরগুলো দিয়ে সাবমিট করার অপশন থাকবে। হোমওয়ার্ক যেভাবে সাবমিট করেন ওইভাবে সাবমিট করে দিবেন, আপনার প্রশ্ন উত্তর সাবমিট হয়ে যাবে। টিচাররা পরবর্তীতে চেক করে রেজাল্ট পাবলিশ করবেন যখন, তখন আপনি আপনার নাম্বার, কত নাম্বার পাইলেন দেখতে পাবেন। আবার পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে যদি কোনো ভুল করেন, সেই ভুলটাকেও উনি ওখানে বলে দিবেন যে আপনি তো উত্তরপত্রের মধ্যে এই এই ভুল করলেন। এই ধরনেরও একটা অপশন, এটা এখন অবশ্য অ্যাড করি নাই, আমরা এটা কাজ করতেছি, ওইটা খুব কাছাকাছি সময়ে ওইটাও হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে পড়া সংক্রান্ত প্রশ্ন কিভাবে করবেন। তো আপনি মনে করেন যখন ক্লাস দেখতেছিলেন, ঠিক আছে, ক্লাসটা তো ই ক্যাম্পাস আপনাকে দেওয়া হবে, দেওয়া যখন হবে তখন মনে করেন আপনি একটা পড়া বুঝেন নাই, তখন আপনি কি করবেন, আপনার সামনে অনেকগুলো অপশন আছে। এক তো হইলো আপনি যখন রাত্রিবেলায় উস্তাদের সঙ্গে যখন জুমে মিটিং এ যখন আপনি পড়াশোনাতে আসবেন, জুমের মিটিং এর সময় ওই জুমে আপনি সরাসরি চাইলে প্রশ্ন করতে পারেন যে আমি তো এই জিনিসটা বুঝি নাই, এটা কিভাবে কি, এভাবে সরাসরি তখন প্রশ্ন করতে পারেন। আবার যদি আপনার মনে হয় যে না আমি তো তখন প্রশ্ন করতে পারবো কিনা, সময় হবে কিনা, আপনি চাইলে তৎক্ষণাৎ এই মানে ক্লাসের নিচেই এখানে কমেন্ট করার অপশন আছে। ফেসবুকে যেরকম ভিডিও নিচে আপনারা কমেন্ট করতে পারেন, এখানেও ওই ক্লাসের নিচে কমেন্টের অপশন আছে। আপনি এখানে আপনার প্রশ্নটা লিখে এই যে রাইট ইউর কমেন্ট, হ্যাঁ, এই জায়গার মধ্যে এই যে নিচে লেখা আছে এই ক্লাসের কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে সেটা আপনি এখানে লিখবেন। লিখলে প্রশ্ন করলে আমরা পরবর্তীতে এখানে লিখিত আকারে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। এমনকি এই ওই ক্লাস সংক্রান্ত অন্যান্যদের যে সমস্ত ইতিপূর্বের যে প্রশ্নগুলা এবং সেগুলোর যে সমাধান উত্তর দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে নিচে দেখতে পাবেন। হ্যাঁ, এগুলোর মধ্যে অনেক সময় আছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে, সেগুলোর আবার উত্তর এখানে দেওয়া থাকে। ঠিক আছে, এগুলো এখানে সংরক্ষিত থাকবে। তাইলে আপনি চাইলে এখানে নিচে লিখেও জিজ্ঞাসা করতে পারেন, চাইলে শিক্ষককে সরাসরি রাত্রেবেলা যখন জুমে লাইভে আপনার পড়াটা যখন নেওয়া হবে তো লাইভেও আপনি প্রশ্ন করতে পারেন। চাইলে আপনি উস্তাজকে সরাসরি ইনবক্সেও প্রশ্ন করতে পারেন, আমাকে ইনবক্সে প্রশ্ন করতে পারেন, সহকারী উস্তাজ যারা থাকবেন তাদেরকে আপনি চাইলে সরাসরি ইনবক্সে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, এগুলোতেও যদি আপনার না হয়, সর্বশেষ প্রত্যেকবার পরীক্ষার আগে দিয়া
আমি একটা লাইভ সলিউশন ক্লাস নেই। হ্যাঁ, লাইভ সলিউশন ক্লাসের মধ্যে মানে যে 3 পাঠের পরীক্ষা হবে সেই 3 পাঠে কি কি পড়ানো হলো এটার উপর পুনরায় একবার আমি পর্যালোচনা করি। হ্যাঁ, পুনঃ পর্যালোচনা করে তারপরে আপনাদের কারো যদি কোনো কিছুতে অস্পষ্টতা থেকে থাকে সেটাকে আমি আরো ডেপথে গিয়ে আরো ইন ডিটেলস আমি ওটাকে আবার ভালো করে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তখনও আপনি আপনার না বোঝা জিনিসটাকে বুঝে নিতে পারেন। এভাবে অনেকগুলো উপায় আপনার সামনে আছে, অনেকগুলো ধাপ, আপনি অনেকগুলো সুযোগ আপনি এখান থেকে নিতে পারেন যে কোনো পড়া বোঝার ক্ষেত্রে। আচ্ছা, পারস্পরিক প্র্যাকটিসটা কিভাবে করবেন? তো প্র্যাকটিসটা হচ্ছে যে আপনাদের ডিসকাশন গ্রুপ যেটা আছে ওইটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। ওখানে ওস্তাদ যারা আছেন তারাও আপনাদেরকে প্র্যাকটিস করাবেন। প্র্যাকটিসটা কিভাবে করাবেন, তারা আপনাদেরকে একটা বাংলা বাক্য দিবেন, আপনারা সেটাকে আরবি করবেন। এভাবে আপনারা উনি হয়তো একটা শব্দ দিয়ে আপনাদেরকে বলবেন যে এটার বাক্য রচনা করে দেওয়ার জন্য, আপনারা বাক্য রচনা করবেন। উনি হয়তো একটা ছবি আপনাদেরকে দিয়ে বলবেন যে এই ছবির একটা বর্ণনা আরবিতে দেওয়ার জন্য, আপনারা সেটা আরবিতে দিবেন। এইভাবে নানান আঙ্গিকে লিখিত আকারেও আপনাদের প্র্যাকটিস করানো হবে। আর মৌখিক প্র্যাকটিস আকারে তো মানে জুমে যখন আপনাদের তামরিন হবে, মাঝে মাঝে মৌখিক আকারেও মানে ওরাল প্র্যাকটিস যেটা, সেটা আপনাদেরকে করানো হবে। ঠিক আছে। আর কোর্স যদি কেউ করতে না চান তাহলে কি করবেন? মনে করেন আপনি কোনো কারণে আপনি এই কোর্সটা করতে চাচ্ছেন না, তাহলে আপনি সুন্দরভাবে আমাদের যে ফেসবুক পেজ সেখানে জানাবেন, বা হোয়াটসঅ্যাপে আছে ওখানে জানাবেন যে আমি তো অমুক ব্যাচের স্টুডেন্ট, তো আমি এই কোর্সটা করতে চাচ্ছি না, আপনি সেটা জানাই দিবেন। তাইলে আমরা আপনার নামটা কেটে দিব। কিন্তু অনেকে যেটা করে সেটা হচ্ছে যে উনি মানে মাসের পর মাস কোর্সও করে না, কিছু জানায়ও না, মেসেজ দিলে সিনও করে না, রিপ্লাইও দেয় না। এই ব্যাপারটা খুব খারাপ এবং অসৌজন্যমূলক আচরণ। এমনটা কেউ করবেন না। আপনি পড়তে না চাইলে তো আমরা আপনাকে ধরে রাখবো না। আপনি আসছেন নিজের ইচ্ছায়, আবার যেতে চাইলেও আমরা আপনাকে মানে এরকম না যে জোর করে ধরে রাখবো। তো কিন্তু একটা সিস্টেম তো আছে, বা একটা জিনিসের একটা সৌন্দর্য আছে না, আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই। মানুষ তো এক জায়গায় আসলে সে যে থাকে সেরকম তো না, আপনি চলে যেতেই পারেন। আপনার কোনো অসুবিধা থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, নানান উজর থাকতে পারে। অনেকের আছে একাডেমিক এক্সাম চলে আসছে যেখানে তাকে চলে যেতে হচ্ছে। অনেকের অনেক কিছু, মহিলাদের অনেক সময় প্রেগনেন্সি সমস্যা থাকে, তারপরে কেউ আছে বিদেশ চলে যাচ্ছে, সমস্যা থাকতেই পারে, কিন্তু সেটা তো আপনি বলবেন। তো অনেক ভাইয়েরা আছেন এরকম যে তারা কিছু জানায়ও না, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা মেসেজ সিনও করে না, উত্তরও দেয় না, এভাবেই চলতে থাকে। তো এটা আসলে খুব খারাপ দেখা যায়, এটা করবেন না আপনারা। তো মোটামুটি ভাবে আমি এই বিষয়ে প্রত্যেকটা মানে এখানে যে মোট 8টা টপিক আপনাদেরকে আলোচনা করার কথা, মোটামুটি এই 8টা বিষয়ে আমি মনে হয় আলোচনা শেষ মানে করেছি। এরপরে আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি। এটা যদিও পরে নোটিশে আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই খেয়াল করলে দেখবেন যে আপনাদের এই যে ব্যাচের পাশে মাক্কি বা মাদানি লেখা আছে। হ্যাঁ, দেখবেন এখানে এই যে 15 নং ব্যাচ, মাক্কি পুরুষ, কারোটাতে মাক্কি আছে, কারোটাতে মাদানি আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাদের পড়া নেওয়ার সুবিধার্থে এবং তদারকি করার সুবিধার্থে আপনাদেরকে 2টা গ্রুপে ভাগ করা হয়েছে। একটা গ্রুপের নাম মাক্কি, আর একটা গ্রুপের নাম মাদানি। কারণ এক গ্রুপে বেশি স্টুডেন্ট হয়ে গেলে তদারকি করা সম্ভব হয় না। ঠিক আছে, তো আমরা তদারকি করার সুবিধার্থে পড়া নেওয়া, তারপরে মনিটরিং করা, এগুলোর সুবিধার্থে 2টা গ্রুপে ভাগ করে ফেলছি শাখায়, যাতে করে জিনিসগুলো আমরা সহজে করতে পারি। একটা গ্রুপের নাম রাখছি আমরা মাক্কি, আর একটা গ্রুপের নাম মাদানি। তো আপনি কি মাক্কি গ্রুপের স্টুডেন্ট নাকি মাদানি গ্রুপের স্টুডেন্ট, সেটা আপনি ক্যাম্পাসে ঢুকলেই দেখতে পাবেন যে আপনার ওই যে ব্যাচের নঙের ব্যাচের কত নং ব্যাচ তার পাশেই লেখা আছে মাক্কি অথবা মাদানি। যারা মাক্কি তাদেরটা মাক্কি লেখা আছে, যারা মাদানি তাদেরটা এরকম মাদানি লেখা আছে। ঠিক আছে, তো মাক্কি এবং মাদানি কে, মাক্কি কে মাদানি এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো মাক্কি মাদানি যারা, তাদের জন্য একটা আলাদা আরেকটা মেসেঞ্জার গ্রুপ করা হবে, এটা এখনো করা হয় নাই। সেখানে মাক্কিদেরকে আলাদা করা হবে, মাদানিদেরকে আলাদা করা হবে। তাহলে ডিসকাশন গ্রুপ যেটা, এটা তো কমন, সবাই এখানে থাকবে, সব শাখার স্টুডেন্টরা থাকবে। আর আলাদাভাবে মাক্কি একটা মাদানি একটা করা হবে, যাতে করে মাক্কিওয়ালাদের মানে মানে মাক্কিওয়ালাদের যে প্র্যাকটিস গুলা ওইটা মাক্কি গ্রুপে হইতে পারে, মাদানিওয়ালাদের প্র্যাকটিস গুলা মাদানি গ্রুপে হইতে পারে। এই ধরনের কিছু মানে মেনটেন্সের সুবিধার জন্য এইভাবে করা হবে। এটা এখনো করা হয়নি, কাল পরশুর মধ্যে করে ফেলা হবে ইনশাল্লাহ। বাকি আপনাদের নলেজে দিয়ে রাখলাম যে আপনাদেরকে এরকম 2টা শাখায় ভাগ করা হয়েছে, মাক্কি এবং মাদানি। তো কে কোন গ্রুপের এটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবার যদি আমরা একটু আহ সামনের দিকে আগাই, তাহলে দেখেন এখানে আমি কয়েকটা পরামর্শ দিছি আপনাদেরকে। এক নম্বরে হচ্ছে যে আমাদের তো 2টা মেসেঞ্জার গ্রুপ, ঠিক না? এখনো পর্যন্ত একটা হচ্ছে নোটিশ বোর্ড, একটা ডিসকাশন।
তো ডিসকাশন গ্রুপ যেটা, এটার মধ্যে তো মনে করেন 24 ঘন্টায় প্র্যাকটিস চলতে থাকবে। ওইটার মধ্যে দিন নাই রাত নাই, আপনারা যার যখন ফ্রি টাইম তখন আপনারা এসে এসে প্র্যাকটিস করবেন। টিচাররা তো করাবেনই, টিচারদের করানোর বাইরেও আপনারা নিজেরা নিজেরাও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। মনে করেন আপনারা 30 জন ছাত্র, তো 30 জনের মধ্যে ধরেন 10 জন অনলাইনে আছেন, তো 10 জন অনলাইনে ফাও সময় নষ্ট না করে ওই 10 জন মিলে আপনি প্র্যাকটিস করতে থাকেন। সকালে হয়তো 10 জন আছেন, দুপুরবেলা হয়তো অন্য 10 জন আছেন অনলাইনে, আপনারা আপনারা প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, তো আমরা তো টিচাররা তো করাবোই, কিন্তু আমরা তো আর আপনাদেরকে 24 ঘন্টা করাতে পারবো না। আপনারা নিজেরা নিজেরাও কি করবেন, প্র্যাকটিস করবেন। তো ডিসকাশন গ্রুপে যেহেতু প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে লিখিত আকারে, ওখানে প্রচুর মেসেজ আসতে থাকবে। তো এই কারণে আপনারা চাইলে এটাকে মিউট করে রাখতে পারেন, তাহলে আপনার ওই যে নোটিফিকেশনের টুংটাং টুংটাং শব্দ আর হবে না। অনেকের জন্য এটা বিরক্তিকর, সেই হিসেবে বললাম আর কি। বাকি নোটিশ বোর্ড যেটা, এটার নোটিফিকেশনটাকে আপনারা অফ না করে অন রাখলেই ভালো হয়, যেহেতু এখানে শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলোই দেওয়া হবে। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র টিচারদের জন্য, এখানে আপনারা কোনো মেসেজ টেসেজ দিবেন না। ভুলে কখনো দিয়ে ফেললেও আনসেন্ড করে দিবেন। ঠিক আছে? তো এখানে এই নোটিশ বোর্ডের মেসেজগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে গুরুত্বপূর্ণ মানে জিনিসগুলো আপনাদেরকে বলা হয়। আর পাঠ্য বই যেটা, এটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিলে আপনার জন্য পড়তে সুবিধা হবে। হ্যাঁ, এটা আমরা আসলে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখিত যে আমরা এখনো পর্যন্ত মানে ছাপা প্রকাশিত বই এখনো ইয়া করতে পারি নাই। যাতে আমরা আসলে চেষ্টা করতেছি একবারে নিখুঁত করে করার জন্য এবং সর্বোচ্চ পরিমার্জন করে এটাকে ভুলমুক্ত করে প্রকাশ করার জন্য, যার কারণে একটু সময় নিচ্ছি আমরা। আপনারা নিজেরাই একটু কষ্ট করে প্রিন্ট করে নেবেন, আর দোয়া করবেন যাতে অচিরে আমরা বইটা মানে বের করে ফেলতে পারি। আর এখন সর্বশেষ আমি কয়েকটা নসিহা করি। এই নসিহাগুলো যদি আপনারা মানেন তাহলে আপনাদের এই কোর্স আপনারা সফলভাবে শেষ করতে পারবেন। কি? নাম্বার এক হচ্ছে, আপনারা দর্জ জমিয়ে রাখবেন না। অনেকে আছে অলসতা করে করে দাস জমায়। আচ্ছা, আজকে দেখি নাই কালকে দেখবো, কালকে দেখি নাই পরশুদিন দেখবো, পরশুদিন দেখি নাই তার পরের দিন দেখবো। হ্যাঁ, এভাবে দাস জমাবেন না। যেদিনের দাস ওই দিনই দেখে ফেলবেন, অথবা ওই দিন না হোক অন্তত পক্ষে তার পরের দিন অবশ্যই দেখে ফেলবেন। এর থেকে বেশি যাতে দেরি না হয়। ঠিক আছে? এটা করবেন না, দাস জমায় রাখলেই আপনি বিপদে পড়ে যাবেন। এরপরে নিয়মিত পড়া শোনাবেন। অনেকে আছে আপনার মানে শুরুর দিকে পড়াশোনার জন্য তো খুব আগ্রহ দেখায়, প্রথম 1 সপ্তাহ ওরে বাপরে বাপ সবাই খুব মানে আগ্রহী, সিরিয়াল দিয়া বসে থাকে পড়াশোনার জন্য, মানে কাকে রেখে কাকে কার পড়া শুনবো ইয়া করা যায় না। কিন্তু 2-3 সপ্তাহ যাওয়ার পরেই দেখা যায় যে আর লোক মানে মানে মাস খানেক যাওয়ার পরেই আর লোক খুঁজে পাওয়া যায় না, তখন ডেকে ডেকে আনতে হয় যে ভাই কে পড়া শোনাবেন, আসেন আসেন। হ্যাঁ, আপনারা কি কেউ পড়া শোনাবেন না? দ্রুত আসেন। ডেকেও লোক পাওয়া যায় না। এটা করবেন না, আপনারা নিয়মিত পড়াশোনার চেষ্টা করবেন। ঠিক আছে? এই কারণে মানে সপ্তাহে অন্তত পক্ষে একদিন যাতে পড়া শোনান। তো চাইলে আরো বেশি শুনাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এখন আপনাদের কাছে মনে হয় যে না, পড়া আমি প্রতিদিন শোনাবো, কিন্তু দেখা যায় পরে কি হয়, সপ্তাহে একদিন পড়া শোনানোর মতো লোকও খুঁজে পাওয়া যায় না। এই কারণে নিয়ত করেন যে সপ্তাহে অন্তত একদিন পড়া শোনাবেন, আর যদি প্রতিদিন শুনতে পারেন সেটা তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু সেটা না হইলেও অন্তত সপ্তাহে যেন আপনি একদিন পড়া শুনাইতে পারেন। হ্যাঁ, এবং পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় রাখবেন, যে আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, আরবি আরবি ভাষা শিখবেন। তো এই ভাষাটা শেখার জন্য আপনি একটা টাইম নির্ধারণ করেন যে আমি দিনের 1টা ঘন্টা সময়, আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা সময় আরবি ভাষা শিক্ষা কোর্সের জন্য বরাদ্দ রাখতে পারেন, 1 ঘন্টা, তাহলে আপনি হেসে খেলে খুবই আরামে কোনো রকমের প্রেশার নেওয়া ছাড়াই এই কোর্স শেষ করতে পারবেন। একেবারে মানে কোনো প্যানিক ছাড়াই, কোনো রকমের প্রেসার ছাড়াই 1 ঘন্টা সময় যদি আপনি একবারে কাটায় কাটায় 1 ঘন্টা সময় যদি প্রতিদিন আপনি দিতে পারেন, এটা আমি আপনাকে লিখিত আকারে গ্যারান্টি দিব। হ্যাঁ, আমি এটা একবারে হাত দস্তখত করে দিব। যদি আমার এই কথা মানে ঠিক না হয়, আমি জরিমানা দিতে রাজি আছি। কিন্তু মুশকিল হইল এই যে প্রতিদিন আপনি 1 ঘন্টা করে দিবেন, এটা সম্ভব হওয়াটা খুব কষ্টকর। দেখা যায় যে একদিন পারলে আরেকদিন পারা যায় না, আরেকদিন পারলে আরেকদিন পারা যায় না। এইভাবে করা যাবে না। আপনি 1 ঘন্টা দিতে পারলে তো খুব হেসে খেলে আপনি এই কোর্স শেষ করতে পারবেন, হেসে খেলে। আপনি যদি মধ্যম মেধারও হন তারপরেও। আর যদি 1 ঘন্টা না পারেন, অন্তত পক্ষে আধা ঘন্টা আপনি প্রতিদিন, আধা ঘন্টা সময়, যে এই আধা ঘন্টা সময় আপনি আর কোনো কিছু করবেন না, এই আধা ঘন্টা সময় আপনার অন্য কোনো কাজ নাই, এই আধা ঘন্টা সময় শুধুমাত্র এই কোর্সের জন্য বরাদ্দ। এইভাবে পড়ার জন্য একটা সময় নির্ধারণ করেন যে আপনি আধা ঘন্টা অথবা 1 ঘন্টা টাইম এই কোর্সের জন্য আপনি দিবেন। এবং এই টাইমটা মানে নির্দিষ্ট টাইম বলতে এই টাইমটা এরকম না যে কোনোদিন সকালে, কোনোদিন দুপুরে, কোনোদিন রাতে, এরকম না। আপনি একটা টাইম ফিক্সড করবেন যে আমি প্রতিদিন সকালে 8টা থেকে 9টা পর্যন্ত পড়বো, বা প্রতিদিন ফজরের পরে 1 ঘন্টা পড়বো, অথবা প্রতিদিন জোহরের পরে 1 ঘন্টা, অথবা প্রতিদিন আসরের পরে বা মাগরিবের পরে। মানে আপনার
টাইম ফিক্সড করতে হবে যে আমি প্রতিদিন এই টাইমে পড়বো এতটা থেকে এতটা, এবং প্রতিদিন পড়বেন আপনি এই টাইমটাতে। দুনিয়া উল্টে যায় কিন্তু আপনার পড়া যাতে ওই দিন মিস না যায়, এইভাবে রুটিন। মানে অনেকে আছে হয় কি যে না আমি প্রতিদিন পড়বো ঠিক আছে, কিন্তু যখন সুযোগ পাবো তখন পড়বো। এভাবে করলে কি হয়, প্রায় সময় পড়া মিস যাবে আপনার। আপনি মনে করবেন যে ও আচ্ছা সময় তো এখনো আছে, এখন তো মাত্র সকাল, এখনো তো সারাদিন পড়ে আছে। দুপুরবেলায় মনে হবে যে এখন তো মাত্র দুপুর, বিকাল আছে রাত আছে, সময় তো শেষ হয় নাই। বিকালে মনে হবে যে না দিন তো এখনো শেষ হয় নাই, রাত তো আছে, আচ্ছা বিকালে পড়ি নাই কি হয়েছে, রাত্রে পড়বো। রাত্রে দেখা গেছে পড়তে মনেই নেই, ঘুমিয়ে গেছেন। এই কারণে টাইম ফিক্সড করবেন যে হয় সকালে, না হয় দুপুরে, না হয় বিকালে, না হয় রাতে, যখন আপনার ফ্লেক্সিবল টাইম মিলে তখন আপনি পড়বেন। বাকি এটা ফিক্সড হতে হবে সময়টা, তাহলে আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? তখন আল্লাহ রাসূল বললেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দুইমা আলাইহি ওয়া ইন কাল্লা, বুখারীর হাদিস, সহিহ, সনদ সহিহ, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল যেটা মানে মা দুইমা আলাইহি, যেটা নিয়ম মাফিক সব সময় করা হয়, নিয়ম মেনে সব সময় করা হয়, যদিও সেটা পরিমাণে অল্প হয় তারপরেও। এই কারণে আপনি পরিমাণে অল্প পড়েন সমস্যা নেই, আপনি প্রতিদিন আধা ঘন্টায় পড়েন অসুবিধা নেই, কিন্তু প্রতিদিন পড়েন। অনেকে আছে যে না সে 3 দিন পড়বে না, 4 দিন পড়বে না, এক সপ্তাহ পড়বে না, বৃহস্পতিবারে এসে শুক্রবারে এসে সারা সপ্তাহ সব পড়া একদিনে পড়ে ফেলতে চায়। তো এভাবে করলে আসলে পড়াতে বরকত হবে না। কেন? এক তো হচ্ছে যে এই এই পদ্ধতিটা ভালো না, দ্বিতীয়ত হচ্ছে আপনি 3 দিনের খানা যদি চিন্তা করেন যে 3 দিন খাইনি, প্রচুর খিদা, 3 দিনের খানা একদিনে খাই, 3 দিনে যে পরিমাণ খানা খেতাম সব আমি একদিনে খাবো, এটা কি সম্ভব? সম্ভব না। জোর করে খেতে গেলে আপনার পেট নষ্ট হবে, কষ্ট হবে আপনার। পড়াটাও একই রকম, আপনি যদি মনে করেন যে সারা সপ্তাহ পড়ি নাই, সারা সপ্তাহ পড়াটা একসঙ্গে পড়ে ফেলবো, তাহলে আপনার ব্রেন এটা নিতে পারবে না। আপনার পেট যেরকম এক সপ্তাহের খাবার একদিনে নিতে পারবে না, আপনার ব্রেনও সারা সপ্তাহের পড়া একদিন নিতে পারবে না। পেট যেরকম খারাপ হয়, ব্রেনও তখন এরকম মানে ইয়া হয়ে যাবে, ব্রেন এটা নিতে পারবে না। হ্যাঁ, সাময়িকভাবে নিলেও এটা ব্রেন এটাকে ধরে রাখতে পারবে না, এটা আপনার মাথা থেকে আবার হারিয়ে যাবে। এই কারণে নিয়মতান্ত্রিকভাবে পড়ার চেষ্টা করবেন। আর অধিক পরিমাণে তামরিন করা, প্র্যাকটিস করা, এগুলো আপনার অব্যাহত রাখবেন। হ্যাঁ, টিচাররা তো এগুলো করাবেনই। টিচারদের তামরিন প্র্যাকটিস করানোর পাশাপাশি, তামরিন আরবি শব্দ, বাংলা প্র্যাকটিস, ইংরেজিটা হচ্ছে প্র্যাকটিস বা অনুশীলন। তো এই অনুশীলন তো উস্তাদরা তো করাবেনই, লিখিত আকারে প্রচুর প্র্যাকটিস ওনারা করাবেন, পাশাপাশি আপনারা নিজেরাও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, আপনার ভাষা জ্ঞান তত বেশি সমৃদ্ধ হবে, ভাষা তত বেশি পাকাপোক্ত হবে। হ্যাঁ, ভাষা হলো আসলে মতো প্র্যাকটিসের নাম। আপনাকে যত উন্নত কারিকুলামই পড়ানো হোক না কেন, যত উন্নত মেন্টরই আপনার পিছনে খাটুক না কেন, যদি প্র্যাকটিস আপনি না করেন, হ্যাঁ প্র্যাকটিস যদি সেখানে না থাকে, তাহলে আপনি আসলে শিখতে পারবেন না ভাষা। তো ভাষার মূলত আসলে 60% 70%ই হলো মূলত প্র্যাকটিসের নাম। এই কারণে বেশি পরিমাণে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এক একটা পড়া মানে পড়াগুলো তো অল্প অল্প দেওয়া হবে। তো অনেকে আছে কি এই পড়াটা একবার পড়ার পরে যখন দেখে যে না সে তো মোটামুটি রিডিং পড়তে পারে, মনে করে যে না আমি তো পারি, বইটা বন্ধ করে দেয় না। আপনি এক একটা পড়াকে কয়েকবার করে পড়বেন। এক একটা এক একটা যেই প্যারাগ্রাফ এটাকে আপনি 5 বা 6 বা 7 বার করে পড়বেন। ছোট ছোট পড়া যেহেতু, সমস্যা কি, আপনি এক একটা প্যারাগ্রাফকে এক একটা বাক্যকে পুরো মুখস্থের মতন করে ফেলবেন পড়তে পড়তে। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার পড়াগুলো মাথার মধ্যে ভালো করে গেঁথে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা যাক, মোটামুটি আমার আলোচনা শেষ। এবার হচ্ছে যে আপনাদের দিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আজকের ক্লাসের রেকর্ডগুলো থাকবে ইনশাআল্লাহ, আজকের এই আলোচনার রেকর্ড আপনাদেরকে ই ক্যাম্পাসেই দিয়ে দেওয়া হবে। নোটিশ বোর্ডে জুম লিংক দিবেন প্লিজ, ডিসকাশন গ্রুপে মিউট করা থাকে না, নোটিশ বোর্ডে জুম লিংক না, ওটা ডিসকাশন গ্রুপেই দেওয়া হবে। আর আপনাদের তো টাইম তো ফিক্সড করাই থাকবে, আপনারা জানেনই আগে থেকে তো টাইম জানানোই থাকবে যে এতটা বাজে পড়া নেওয়া হবে। তো আপনি জাস্ট ওই টাইমে হাজির হয়ে গেলেই হলো, ঠিক না? ওই টাইমে আপনি হাজির হয়ে গেলেই তো আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আমরা নোটিশ বোর্ডে আসলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসগুলোই দিতে চাই, যেগুলো নোটিশ, ঘোষণা। হ্যাঁ, লিঙ্ক তো এটা আসলে আলাদা কোনো ঘোষণার কিছু না, এটা আপনাদের প্রতিদিন পড়া নেওয়া হলে প্রতিদিনই লিঙ্ক দেওয়ার প্রয়োজন পড়বে। বাকি টাইম যেহেতু ফিক্সড করা থাকবে যে কখন পড়া নেওয়া হবে, তো ওটা তো আপনার মাথায় থাকবেই যে এতটা বাজে আমাকে উপস্থিত থাকতে হবে। না না না, প্রতিদিন এত টাইম ধরে নেওয়া হবে না, আজকে তো প্রথম দিন। আমরা আজকে উদ্বোধন হিসেবে আর কি আপনাদের এত লম্বা সময় আজকে নিচ্ছি। কিন্তু অন্যান্য দিন তো জাস্ট আপনি আপনার পড়া দেওয়া হয়ে গেলে আপনি চলে যেতে পারবেন, আপনার থাকার দরকার নেই। আজকে প্রথম দিন হিসেবে আর কি এত লম্বা সময় নেওয়া হচ্ছে। আচ্ছা, অনেক দুইজন ভাই হাত তুললেন। আবুল হাসান শিমুল ভাই, জি, তাফাদ্দল।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম উস্তাদ ভালো আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। উস্তাদ, আমাদের এই হাইয়া আল আরাবিয়া যে বইটা না, এটা মানে হার্ড কপি কপি প্রকাশিত হতে পারে? তা আমরা 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 মানে চেষ্টা করতেছি এটাকে মানে আনার জন্য, কিন্তু বিষয় হচ্ছে কি, এই আপনাদের আগের যে 2-3টা ব্যাচ আছে তাদেরকে পড়ানোর পরে যে কিছু বিষয় আমাদের অভিজ্ঞতার কারণে আমাদের মনে হয়েছে যে এই জিনিসগুলোতে একটু পরিমার্জন করা দরকার, মানে একটু এভাবে না করে এভাবে করলে এটা আরো বেশি ইফেক্টিভ হতো। তো ওই পরিবর্তনগুলো আমরা করতেছি আর কি। তো এই পরিবর্তনগুলা করা শেষ হয়ে গেলে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। মানে আমরা আমাদের জায়গা থেকে আহ, দ্রুত করার চেষ্টা করতেছি। দোয়া করবেন আর কি উম, যাতে। জি উস্তাদ, জাযাকাল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যাতে একদম নিখুঁত ভাবে একটা বই বের করে যেটা আমাদের জন্য আপনাদেরও আপনাদেরও কল্যাণজনক হবে। আপনাদেরও যদি এরকম মনে হয় কোনো কিছু যে এভাবে না হয় এভাবে হইলে এটা আমাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হইতো, এই ধরনের কোনো পরামর্শ থাকলে, এখনো যেহেতু প্রকাশিত হয়নি, আপনারাও এই ধরনের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিতে পারেন। যখন আপনারা পড়া শুরু করবেন আর কি, তখন আর কথা বলছি। জি স্যার, ইনশাআল্লাহ। আর স্যার, আপনার এই কোরআন বোঝার মজা বইটা পড়ে মানে আরবি ভাষা শেখার প্রতি অনেক আগ্রহ বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আপনার জন্য মন থেকে দেওয়া স্যার। আল্লাহ জি, তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। ইখলাসের সাথে দিনের খেদমত করে তাকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। কোনো দোয়া, হ্যাঁ, জাজাকুমুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, তাওহিদ ভাই, আপনি মনে হয় কি যেন বলতে চেয়েছিলেন আগে একবার। বোনদের কোনো প্রশ্ন থাকলে লিখিত আকারে করতে পারেন বোনেরা। আর বোনরা, আপনাদের জন্য আপনাদের উস্তাদা যিনি, উনি আগামীকাল আরেকটা সেশন নিবেন। আপনারা চাইলে তখন উস্তাদার সাথে মন খুলে আপনারা যা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আজকে তো আমি মানে সবাইকে সাথে করেই 10টা করলাম। আর উস্তাদা আপনাদের একটা ইয়া নিবেন, তখন আপনারা উস্তাদার সাথেও সরাসরি কথা, মানে কথা বলেই যা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, জি তাওহিদ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। আমার শেষ দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, কোর্সের মেয়াদ হচ্ছে গিয়ে 18 মাস। হুম। এখন ধরেন কোন স্টুডেন্ট যদি ফার্স্ট হয়, সে প্রতিদিনের লেসন প্রতিদিন কমপ্লিট করতেছে, সে কি স্কিপ করে যেতে পারবে নাকি তার ব্যাচের সাথে তাকে কমপ্লিট না করতে না না, হবে? আপনাকে মানে ব্যাচ এই সবার সাথে একসঙ্গে আগাতে হবে। আচ্ছা, যদি আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, যদি যদি কেউ লাস্ট এরকম, কোয়েশ্চন। একটু শেষ জি। করি, যদি কেউ এরকম থাকে মনে করে যে না আমি ওরকম সময় দিয়ে আমি এবং আমার ওরকম মেধাও আছে এবং আমি খুব দ্রুত আগাতে পারবো, উনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করলে আমি তার জন্য আলাদা ব্যবস্থা করার ব্যাপারটা বিবেচনা করব। কিন্তু এরকম আমরা রাখি না আসলে, আমাদেরটা হচ্ছে যে মানে আপনাকে সবার সঙ্গে আগাতে হবে। যেহেতু এখানে প্র্যাকটিসের ব্যাপার থাকে, সবাই মিলে একসঙ্গে প্র্যাকটিস করা, সবাইকে নিয়ে প্র্যাকটিস করাইতে করাইতে আগানো। ইন্ডিভিজুয়ালি হইলে হয় কি, ওই প্র্যাকটিসটা আর হয় না। জি বলেন। যে আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার প্রায়োরিটি হচ্ছে কি কমিউনিকেশন আরবিক। জি এখন আমি দেখতে চাই আর কি, ট্রাই করতে চাই কোর্সটা কেমন। জি। এখন ধরেন জানতে চাচ্ছি যে কোন স্টুডেন্ট এই 18 মাসে কোর্সটা কমপ্লিট করেছে, তার কমিউনিকেশন কি লেভেলের, আর কোন তার স্টুডেন্ট যদি রিভিউ দিতে পারে। তার কমিউনিকেশন মানে কমিউনিকেশন লেভেলটা মানে তার তো হচ্ছে যে ওভারঅল আর ব্যবসা তো তার হয়ে যাবে। এরপরে কমিউনিকেশনের জন্য জাস্ট শুধু তাকে ডায়লগ গুলো একটু পড়ে নিতে হবে। মানে ব্যাপারটা হলো ডায়লগ গুলো পড়ে তো তখন সে বুঝবে। মানে জি। ডায়লগ গুলো যখন সে পড়বে তখন তো সে বুঝবে, যেহেতু সে আরবি পড়ছে। হ্যাঁ, ডায়লগের মধ্যে দুই একটা শব্দ আসতে পারে হয়তো নতুন, সে ডিকশনারি থেকে জাস্ট ওটা দেখে নিলেই হইলো। মানে তখন কমিউনিকেশনের স্কিলটাকে ডেভেলপ করার জন্য তখন কিন্তু সে নিজে নিজেই পড়ে আগাইতে পারবে, কারণ অলরেডি তখন তার মধ্যে স্কিলটা চলে আসবে। জি, বুঝতে পারছি। আর আমার সর্বল শেষ কোয়েশ্চেন হচ্ছে কি, আমরা জানি যে ইংলিশে আমরা আইএলটিএস পরীক্ষা দিই। জি তো জি। এখানে কি মানে আপনার জানা মতে কি কোনো আরবিক এভাবে আইএলটিএস পরীক্ষা আছে যেগুলোর সার্টিফিকেট সবখানে অ্যাকসেপ্টেবল হয়? না, আমার জানা মতে এরকম কিছু আমার জানা মতে নাই। আচ্ছা, জাযাকাল্লাহ। আচ্ছা, ওয়াইয়াকুম। জি শাহিদ ভাই। শাহিদ ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমি হচ্ছে আহ, আরবিক যে ইয়াটা মানে এখানে তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসেছি, রাইট? জি। আচ্ছা, এখন আমার তো আরবি হচ্ছে যে ওয়ার্ড গুলা আছে, এগুলা হচ্ছে আমি ওভাবে মানে ভালো পারি না আর কি। তবে মোটামুটি আর কি আয়ত্তে আছে, যেমন অক্ষরগুলা চিনি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা শেষ করতে পারবো যদি আমি আপনাদের কেউই সাথে তো কন্টিনিউ থাকি? মানে এখানে তো কেউই তো পারে না। মানে আপনি পারেন না, কে পারে? কেউই তো পারে না। পারলে তো আর মানে রিডিংটা মোটামুটি ওভাবেও পড়তে পারি না, বুঝতে পেরেছেন আমার কথাটা? রিডিং পড়তে পারেন না বলতে আপনি কি মানে কোরআন রিডিং পড়তে পারেন না? না না, কোরআন আমি রিডিং পড়তে পারি না। ইন্না লিল্লাহ, কোরআন রিডিং পড়তে না পারলে তো সমস্যা।
আমরা তো এটা বলি, আমরা তো এটা বলে দিয়েছি যে মানে কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার পূর্ব ইয়াই হচ্ছে যে আপনাকে কোরআনটা রিডিং পড়া পারতে হবে। মানে এটা হচ্ছে, আমি হ্যাঁ ফার্স্ট 6 ইয়ার্স এগো আমি আমি আপনাকে কো- একটু বলি, বিষয়টা হচ্ছে কি, জি কোরআনটা তো হচ্ছে জবর জের দেওয়া থাকবে, ঠিক না? ওইটা দেখে দেখে জি আপনি পড়তে পারবেন। আর আরবি ভাষাটা কি, আচ্ছা আরবি ভাষাটা হচ্ছে সেখানে জবর জেরও থাকবে না। মানে আপনি আচ্ছা আরবি ভাষা পারেন মানে কি, আরবি ভাষা পারেন মানে হচ্ছে যে ওখানে জবর জের থাকবে না। জবর জের নাই, ওটা দেখেই আপনি বুঝতে পারবেন যে এখানে জবর হবে, এখানে জের হবে, এখানে পেশ জি হবে। তো এটা জি এটা আরো কত হাই লেভেলের না? তো যেখানে আপনি জবর জের যেখানে দেওয়া আছে ওইটাই পড়তে পারতেছেন না, সেখানে যেখানে জবর জের দেওয়া নাই ওইটাকে আপনি কিভাবে পড়বেন? আমি কি ব্যাপারটা বুঝতে পারছি আচ্ছা আপনার? জি জি বুঝতে পেরেছি। মানে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আরো দেখা যাচ্ছে 4-5 বছর আগে আমি কোরআন শরীফ পড়েছিলাম, ধরেছিলাম, হ্যাঁ, জি ওভাবে আর কি পড়া হয় নাই আর। জি জি। সো মোটামুটি বলতে গেলে আমি জবর জের পেশ দিয়ে নিজে নিজেই পড়তে পারি, হ্যাঁ, মানে খুব ভালো পড়তে পারি বিষয়টা তা কিন্তু না। হ্যাঁ এখন এটা আসলে ওই যে মানে আসলে আপনার পড়া শুনে এটা বুঝতে হবে যে আসলে আপনার মানে লেভেলটা কোন লেভেলের, এটা এভাবে বললে তো আসলে বোঝা সম্ভব না, আপনার কাছ থেকে আচ্ছা শুনে আচ্ছা, বুঝতে হবে। জি আপনি বুঝতে আপনাকে পেরেছি আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি যেহেতু আসছেন মানে একটা মাস আপনি পড়ে দেখেন যে আপনি আসলে কতটুকু মানে অগ্রসর হতে পারেন। হ্যাঁ, আপনি তখন নিজেই বুঝবেন যে আসলে আমার মানে আমি কি অগ্রসর হতে পারছি কিনা, আপনি নিজেই বুঝতে আচ্ছা পারবেন। আচ্ছা। ঠিক আছে। আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে ক্লাসের বিষয়টা, এটা কি ফজরের পরই হবে নাকি? না না, ওইটা তো আপনি আপনার মানে ওটা তো ক্লাসটা তো ওখানে দিয়ে দেওয়া হবে, এরপরে আপনি আপনার সময় সুযোগ মতন আপনি দেখে নেবেন। কিন্তু আপনাদের আমি পড়াগুলো বুঝতে, নেওয়া হবে এই যে রাত্রে, এই যে এই টাইমটাতে আর কি এই টাইমটাতে পড়া নেওয়া হবে তাই তো? পড়াগুলো নেওয়া হবে। জি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, জি আপনাকে ধন্যবাদ। জি মেহেদি ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। যে আমার এখানে তো এখন রাত্র প্রায় 1:30 বাজে আর কি। তো আচ্ছা আমার এখানে যদি লাইভ ক্লাস করা হয় তাহলে যদি সবসময় যদি 9:15 হয় তাহলে অনেক রাত্র হয়ে যায় আমার কাছে। আচ্ছা আচ্ছা, তো এটা আপনি কি কোনো? আপনার জন্য হ্যাঁ আপনার আপনার তো এটা মানে রাত্রে রাত্রে সোয়া নয়টা যে ওটা তো পড়া নেওয়া হবে। তো পড়া নেওয়ার ব্যাপারটা আপনি আপনি যে গ্রুপের ওই গ্রুপের যিনি সহকারী উস্তাদ থাকবেন, ওনার সঙ্গে তো আপনার পরিচয় অবশ্যই হবে। তো উনাকে এটা জাস্ট বললেই হবে যে আমার তো এই টাইমে গভীর রাত, আমার পড়াটা আপনি অন্য টাইমে নিয়েন। তো উনি উনার টাইম মতো না আপনার সঙ্গে আলোচনা করে একটা টাইম ফিক্সড করে আপনার টাইমটা আপনার ওইভাবে ওই সময় মতো উনি নিবেন, অসুবিধা নাই। ঠিক আছে, এটা জাস্ট আলাপ করে নিলেই হবে। ঠিক আছে, জাজাকাল্লাহু খাইর। এরকম। জি নিয়ামতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আহ, আমি মোবাইলে ইউজ করা থেকে পিসিতে ইউজ করাটাই বেশি কমফোর্টেবল। তো আপনি ওকে। যেহেতু ম্যাকবুক ইউজ করছেন আমি দেখছি, জি। সো ম্যাকবুকে আরবি লেখার সবচেয়ে বেস্ট উপায়টা কোনটা, কি আপনি যেহেতু লিখেন এটা? নোটবুকে তো এই যে এখানে জাস্ট আপনি ওই অ্যারাবিক কিবোর্ড অ্যাড করে নিলেই হয়, আর কিছু করা লাগে না। আচ্ছা আচ্ছা, ওই লেআউটটা তাহলে মুখস্থ করে নিতে হবে যে কোন মানে কোন জি লেটারে জি আরবি কোন জি জি লেটারটা জি আসতে হয়। জি। আর হারাকাতটা কিভাবে লিখে পিসিতে? হারাকাতেরও আমাদের মনে হয় এই অ্যারাবিক মানে কিবোর্ডের ওই জায়গাতেই অ্যারাবিক কিবোর্ডের উপরে মনে হয় একটা আলাদা ভিডিও আছে, ওখানে হারাকাত গুলো কিভাবে দিবেন ওইটাও দেখানো হয়েছে আমার যতটুকু জানা। আমি আচ্ছা আচ্ছা। একটু তাও একটু চেক করে নেই। আমার জি যতটুকু মনে হচ্ছে যে ই ক্যাম্পাস না, আরবি কিবোর্ডে যদি আমরা যাই, এই যে আচ্ছা ডেস্কটপ ল্যাপটপে আরবি কিবোর্ড সেট করবেন কিভাবে, এই যে পিসির আরবি কিবোর্ড লেআউট এবং যে এই যে আরবিতে জের জবর পেশ প্রদান প্রক্রিয়া এখানে পাবেন আপনি। হ্যাঁ, দেখতে আচ্ছা। পাচ্ছেন তো নাকি জি স্ক্রিন? জি, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। এখানেই হচ্ছে যে জের জবর কোনটা দিলে কি আসবে ওটা এখানে পাবেন সেগুলো। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আর উস্তাদ আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে যে আমাদের ডিসকাশন গ্রুপে যে প্র্যাকটিসগুলো দেওয়া হয়, জি জি আহ, এটা যদি প্র্যাকটিস গ্রুপে না দিয়ে নোটিশ বোর্ড গ্রুপে দেওয়া হতো, মানে আমরা প্র্যাকটিসটা করব প্র্যাকটিস গ্রুপেই, ডিসকাশন গ্রুপেই, জি জি। বাট ওই হোমওয়ার্ক বা প্র্যাকটিসের যেটা ওস্তাদরা বা সহকারী ওস্তাদরা দিচ্ছেন সেটা যদি ডিসকাশন গ্রুপে না দিয়ে নোটিশ বোর্ড গ্রুপে মানে দেওয়া হয় কিন্তু তাহলে এখন কি কি? আসলে আপনাদের হ্যাঁ দেওয়া হবে, কিন্তু আপাতত এখন আসলে ওইভাবে শুরু হয় নাই। এখন যেটা জি জি। দেওয়া হয় এগুলো তো আপনাদের জাস্ট ওই কিবোর্ড যাতে আপনাদের হাতে চালু হয়ে যায় ওইটার হ্যাঁ জন্য হ্যাঁ, করা হচ্ছে আর কি। বুঝেছি। না, এগুলো এটা তো কেন বললাম ওস্তাদ, কারণ হচ্ছে যে ওই অনেক উপরে চলে যায় তো আসলে স্ক্রল করে করে খুঁজে নিতে অনেক কষ্ট ঠিক হয়ে আছে, যায় আর কি, ঠিক আছে। যেহেতু এটা আমরা আসলে ওই প্রায় যে যখন পড়া স্টুডেন্ট শুরু মানুষ। হয়ে যাবে তখন আর এই সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। জি। জাযাকাল্লাহ খাইরান ওস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। জি মাহির রাফি ভাই কিছু বলবেন মনে হয়। মাহির রাফি ভাই শুনতে পাচ্ছেন? অথবা আসাদুল ভাই।
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমার কোয়েশ্চেন যেটা ছিল সেটা মনে হয় এর আগে একজনকে উত্তর দিয়েছেন যে আমাদের মানে যে টাইমটাতে পড়ানো হবে দেখা যাচ্ছে অনেক সময় আমি এই টাইমটাতে ফ্রি না, তো ওটা তাহলে পার্সোনালি আমি ওটা দেখেন, ওস্তাদের সাথে আমি ডিসকাস আমি করে আমি আর কি। একটা বিষয় হচ্ছে কি, মনে করেন ফ্রি না বলতে কি, ধরেন যেমন ও এক ভাই হচ্ছেন যে উনি বিদেশে থাকেন, এখন মনে করেন ওই টাইমটাতে হইলো ওনার মনে করেন রাত 2টা। এটা তো আসলে বুঝতেই পারতেছি আমরা, এটা খুব ভালো একটা উজোর এটা উনার। আরেকটা হলো আপনি দেশেই আছেন, এখন মনে করেন দেশে যদি থাকেন, এখন মনে করেন আপনার একটা উম, মানে ধরেন আপনার একটা বন্ধু আসে, এখন তার সাথে আপনার গল্প করতে হবে, এই কারণে আপনি ধরেন বললেন যে আমার তো। না না ওস্তাদ, অ্যাকচুয়ালি আমি জাস্ট আমার উদাহরণ দিচ্ছি আর ডিউটিটা কি, দেখা এরকম যেন যাচ্ছে না হয় কোনো একটা। সময় 9টা বাজে, হ্যাঁ, কোনো একটা। বাজে, কোনো সময় 10টা বাজেও শেষ হয়, যার কারণে আর কি এটা বললাম যে হ্যাঁ, মানে ম্যাক্সিমাম এটাই সময় বললাম হয়তো আমি যদি যদি এরকম এরকম পড়া যদি, যেতে পারি। হ্যাঁ এই ধরনের কোনো ওজোর যদি থাকে, তখন আপনি একটু ওস্তাদের সাথে কথা জি বলে জি। নিন, উনি আপনাকে অন্য একটা টাইমের কথা বলে দিবেন। ঠিক আছে, অসুবিধা হবে না। আচ্ছা, ওকে ওকে। জি। আরেকটা ব্যাপার হচ্ছে হরকতের ব্যাপারটা, আমার এখন যে প্র্যাকটিস গুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু হরকত ছাড়া দেওয়া হচ্ছে। তো হরকত ছাড়া না না, দেওয়া হলে হরকত দেখা ছাড়া, যাচ্ছে অনেক সময় অনেক হরকত ছাড়া বলতে আপনারা লেখার সময় হরকত দিয়েই লিখবেন, আপনাদের তো এখন আসলে পুরোপুরি শুরু হয় নাই। পড়া যখন শুরু হবে তখন আচ্ছা। মানে ফার্স্টে হচ্ছে হরকত দিয়েই লিখবেন, যাতে করে হরকতের ব্যাপারটা আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসে। পরবর্তী সময়ে যখন পুরোপুরি আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসবে, পরবর্তী সময়ে জি। মানে হারাকাতের ব্যাপারটাকে আমরা সীমিত করে আনবো, কিন্তু সেটা আরো পরে। হ্যাঁ, কিন্তু এখন শুরুর সময় যেহেতু না, আমি আপনার। বলছিলাম যে এখন যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে সেগুলো যাতে হারাকাত সহ দেওয়া হয় তাহলে আমাদের বুঝতে ক্লিয়ার হবে, কারণ তো এখন ও বিগিনার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, ঠিক হ্যাঁ, আছে। আর একটা ব্যাপার, পিসিতে কিন্তু এই কিবোর্ডটা কিন্তু অনেক টাফ পিসিতে, মানে লেখা ছাড়া তো আমরা মোবাইলে হোমওয়ার্ক জমা দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সবভাবেই পারবেন, সবভাবেই পারবেন। ওকে ওকে, হ্যাঁ, জাজাকাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, জি। আচ্ছা, আর কি কোনো ভাই, মোহাম্মদ সোহান ভাই? মোহাম্মদ সোহান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, জি, ওয়ালাইকুম। আমার প্রশ্নটা ছিল হরকতের বিষয় অ্যাকচুয়ালি। তো জি। যেটা প্রশ্ন করতে চাইছিলাম সেটা হলো আহ হোমওয়ার্ক অথবা টেস্ট জমা দেওয়ার ক্ষেত্রে কি হরকত দিয়ে টেস্ট জমা দিতে হবে কিনা, এটার প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি। আবার একটু বলবেন কি দেওয়ার ক্ষেত্রে কি? মানে হোমওয়ার্ক আর টেস্ট জমা হ্যাঁ, দেওয়ার ক্ষেত্রে মানে সাবমিট হোমওয়ার্ক করার জমা ক্ষেত্রে দেওয়ার আমাদের ক্ষেত্রে, কি। আচ্ছা এটা হোমওয়ার্ক জমা যখন দিবেন তখন আপনারা মানে সব হরফের মধ্যে হারাকাত না দিলেও অন্তত প্রত্যেকটা শব্দের যে শেষ হরফটা আছে, শেষ হরফের মধ্যে হারাকাত দিবেন। এটা কেন, এটা আপনারা যখন পড়া শুরু করবেন তখন বুঝবেন যে আরবি ভাষাতে মানে হারাকাত যে চেঞ্জ হয়, এই চেঞ্জিংটা শুধুমাত্র শেষ হরফের মধ্যেই ঘটে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই হারাকাতের চেঞ্জিং এর মাধ্যমে অর্থের পরিবর্তন ঘটে। জবর দিলে এক অর্থ হয়, জেদ দিলে আরেক আরেক অর্থ হয়ে যায়, পেশ দিলে আরেক অর্থ হয়ে যায়। এবার আপনারা যখন পড়া শুরু করবেন তখন বুঝবেন। তো মেইনলি এই কারণে এক একটা শব্দের শেষ অবস্থাটা কি, এটা কি পেশ, জবর না জের, এটার উপর ভ্যারি করে যে শব্দটার অর্থ কি, মানে শব্দটা বাক্যের মধ্যে কোন অর্থে আসবে। হ্যাঁ, বা এটার কারক কি হবে। তো এই কারণে শব্দের শেষ হরফে দেওয়াটা গুরুত্বপূর্ণ, পুরা শব্দের মধ্যে দেওয়া গুরুত্বপূর্ণ না। যেমন কথার কথা মাসজিদুন একটা আরবি শব্দ, তো আপনার মিম সিন জিম এই 3 হরফে না দিলেও চলবে, কিন্তু দালের মধ্যে দেওয়া গুরুত্বপূর্ণ, মানে শেষ হরফ যেটা এটার মধ্যে। ব্যাপারটা বুঝতে পারছি? জি জি জি, আর একটা বিষয় হলো বাই এনি চান্স যদি আমি কোনো শব্দে এই জের জবর যদি ভুল করি তাহলে এক্ষেত্রে কি নাম্বার কাটার কোনো বিষয় আছে কিনা। ভুলের ভুলের কিছু ধরন আছে, যে এই শেষের যে হারাকাত, এই হারাকাতের কিছু ভুল আছে এমন যেটা মারাত্মক পর্যায়ের ভুল, মানে ভুল মানে এটা খুব সাংঘাতিক ধরনের ভুল। এগুলোর ক্ষেত্রে তো নাম্বার কাটা যাবে, আর কিছু ভুল আছে এটা এরকম মারাত্মক পর্যায়ের না। এখন কোনটা মারাত্মক পর্যায়ের না কোনটা মারাত্মক পর্যায়ের আপনি নিজেরাই বুঝবেন, যখন পড়া শুরু হবে আপনারা নিজেরাই বুঝবেন। কিছু ভুল এরকম, ওই ভুলের কারণে আপনার অর্থই পুরো চেঞ্জ হয়ে যায়, বা এটা সাংঘাতিক রকমের ভুল হিসেবে এটা আখ্যায়িত হবে, এটা আপনারা নিজেরাই বুঝবেন পড়া শুরু হওয়ার পরে ইনশাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আখতার মোহাইমিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের তো সকালে ফজরের পরে দার্স দেওয়া হবে। জি। আমরা কোন একটা সময়টা দেখবো, দেখার পরে আমাদের তো ওই 9টা বা 9:15 এটা লাইভ আমাদের থেকে পড়া নেওয়া হবে, তাই না? জি। সেই ক্ষেত্রে ইয়া দার্স দেওয়ার মানে পড়া নেওয়ার সিরিয়ালটা কি মানে কি আগে থেকে জানাই দেওয়া হবে যে এত নম্বর না উনি মানে এত দেওয়া।
না না, এরকম না। আসলে ব্যাপারটা আপনি যেরকম মনে করতেছেন যে সবাই এসে বসে থাকবে, শুরুর দিকে যেটা হয়, শুরুর প্রথম 2-3 দিন হয়তো এরকম হবে যে অনেকেই আসবে। পরে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে ভাইরা আস্তে আস্তে আসতে থাকে। মনে করেন আপনার শুরুতে হয়তো 5 জন আসছেন, এই 5 জনের পড়াশোনাতে শুনে আরো 5 জন আসছেন। নর্মালি এরকমই হয় আর কি, পড়া তো আর লম্বা সময় ধরে চলতে থাকবে, সবাই তো আর এসে বসে থাকে না। ধরেন আপনার পড়াশোনানো শেষ, আপনি চলে যাবেন, আবার পিছনে দিকে আরেকজন আসবে। তো এইভাবে ধরেন যারা থাকবে তাদের মধ্যেই মানে উস্তাদ হয়তো যাকে বলবেন আগে শোনার জন্য সে শোনাবে, বা কারো যদি খুব বেশি তাড়া থাকে সে যদি বলে যে উস্তাদ আমার তো একটু তাড়া আছে, আমি একটু আগে শুনে ফেলতে চাই, উনি আগে শুনে ফেলবেন, এইভাবে আর কি। আর এটা শুরুর দিকে একটু মানে লোক সংখ্যা বেশি থাকবে, যখন দিন একটু কমতে থাকবে তখন আপনার এই ভিড়টাও আস্তে আস্তে কমে যাবে। শেষের দিকে তো আপনাদেরকে আমরা ডেকে ডেকেও মানে অনেক কষ্ট করে আপনাদেরকে ডেকে ডেকে টেনে টেনে আনতে হবে পড়াশোনার জন্য। এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই, বা এটা নিয়ে আপনাদের খুব বেশি একটা সমস্যা হবে না। জাজাকাল্লাহ, ঠিক আছে। ওই আর কি। আচ্ছা, একজনে জিজ্ঞাসা করছিলেন কামরুল হাসান ভাই, রেকর্ড কি দেওয়া হবে? হ্যাঁ, রেকর্ড দেওয়া হবে ভাই। ভাষা শিক্ষা কোর্সের পাশাপাশি কি কোরআন হিফজ কোর্স করা যাবে? আমার মনে হয় আরবি ভাষা শিক্ষা কোর্স করার পাশাপাশি হিফজ কোর্স আপাতত না করাই ভালো। দুইটার প্রেশার আপনি একসঙ্গে নিতে পারবেন না, পরে আপনার এটাও হবে না ওইটাও হবে না। হিফজ করতে চাইলে আরবি ভাষাটাকে আগে শিখে নেন, এরপর হিফজটা শুরু করেন, তাহলে যেটা হবে আপনার হিফজটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ তখন আপনি কোরআন অলরেডি বোঝা শুরু করবেন। আচ্ছা, আরেকবার জিজ্ঞাসা করছিলেন নাহু, সরফ ও নাহুর ডিপ বিষয়গুলো কি পড়ানো হবে যার দ্বারা কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে আরো গভীরে প্রবেশ করা যাবে? দেখেন, নাহু এবং সরফ যেভাবে যতটুকু আপনাদেরকে পড়ানো হবে এটা খুব ভালোভাবেই পড়ানো হবে ইনশাল্লাহ। আর এর থেকে আরো ডিপ যেটা, ওইটা হচ্ছে যদি আপনারা যারা কোর্সটা পুরোপুরি শেষ করতে পারবেন, এবং আপনারা আরো সামনে পড়তে যারা আগ্রহী থাকবেন এই কোর্স শেষ করার পরেও, তাদেরকে আরো ডিপলি আরো ইন ডিটেলসে তখন পড়ানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আহ কামরুল হাসান ভাই বলছিলেন যে আমার একটা প্রশ্ন ছিল, যে অবশ্যই আপনার প্রশ্ন আপনি করতে পারেন, চাইলে মুখেও করতে পারেন লিখেও করতে পারেন। এটা যদি না পারি তাহলে কি কোরআন শিক্ষা কোর্সে যেতে পারবো কি? হ্যাঁ, এটা না পারলে আপনি কোরআন শিক্ষা কোর্সে যেতে পারবেন। আমার কোনো কোয়েশ্চেন নাই, ক্যান আই লিভ নাও? জি, আপনি এখন যেতে পারেন, যেহেতু আমাদের আসলে মূল ইয়া শেষ। যদি কারো কোনো প্রশ্ন না থাকে উনি যেতে চাইলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবুল হাসান ভাই বলছিলেন যে আপনার আরেকটা প্রশ্ন আছে। জি, উম, আমি এটা খুলে দিচ্ছি আপনার, আবুল হাসান ভাই, আবুল হাসান শিমুল ভাই বলেন। আসসালামু আলাইকুম জি, ওস্তাদ। জি। আহ, আমাদের হচ্ছে তামদিনের বিষয়টা আমি একটু শুনতে পারি নাই সামান্য নেটওয়ার্কের কারণে, যে আমাদের ওস্তাদরা পড়া নিবেন কি তাহলে শনি মঙ্গল না বৃহস্পতিবার? না 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 না, ওস্তাদরা কবে কবে পড়া নিবেন এটা আপনাদেরকে রুটিনটা ওনারা বলে দিবেন, জানায় দিবেন আর কি, ঠিক আছে? কি কি বারে নিবেন। হ্যাঁ, শুরুর দিকে এমন আহ, হতে পারে যে ওনারা হয়তো সারা সপ্তাহ প্রত্যেক দিনই পড়া নিবেন, এমনও হইতে পারে আর কি। রুটিনটা আপনাদেরকে বলে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ, আরেকটা ব্যাপার, আমি আপনাদের মানে আমাদের নুরুল কোরআন একাডেমির কোরআন সহিকরণ কোর্স স্টুডেন্ট ছিলাম 2021 সালে। তো ওখানে আমি ওস্তাদ একটু রিকোয়েস্ট করছিলাম আমাদের হাফিজুর রহমান ওস্তাদকে, যে আমাদের একাডেমিতে সিট গুলো আছে, সিট গুলো নিয়ে একটা বই যদি করা যেত ভালো হতো তাজবিদের। তো এরকম কি কোনো বই করা হয়েছে ওস্তাদ? না না না, আহ তাজবিদের কোনো বই করা হয় না আমাদের। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্রশ্ন ছিল, যে আমাদের এই যে নোটিশ বোর্ডের যে এটা না ওস্তাদ, যদি মানে আপনি ভালো মনে করেন তাহলে একটু হোয়াটসঅ্যাপে নোটিশ বোর্ড আনলে ভালো হয়। হোয়াটসঅ্যাপে অনেক আমরা, মেসেঞ্জার দেখা যায় আমি অনেক মেসেজ থাকে। আপনাকে একটু বলি হোয়াটসঅ্যাপে আমাদের সমস্যাটা কি হয়। প্রথমত সমস্যাটা হয় হচ্ছে নতুন মেম্বার যারা তারা অ্যাড হওয়ার পরে পুরাতন আগের কোনো মেসেজ তারা দেখতে পায় না, এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা আমাদের জন্য। যে আমরা আগে আগে যে নোটিশগুলো দিছি, নতুন করে যখন কেউ অ্যাড হচ্ছে আগের কোনো ইয়া সে দেখতে পায় না। এটা আমরা একটা বড় সমস্যা ফেস করি, আমরা হোয়াটসঅ্যাপে গেছিলাম গিয়ে আবার আমরা ফেরত আসছি, এটা একটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে অনেকে তার নাম্বার এটা সবার সামনে পাবলিকলি থাকুক এটা পছন্দ করে না, গ্রুপের মধ্যে তো দেখা যায় যে তার এক একজনের নাম্বার সবার সামনেই থাকে। নাম্বার তিন হচ্ছে মেসেঞ্জারের মধ্যে যেটা হয়, ধরেন একজন উস্তাদ তার ছাত্রকে চিনতে পারে, আপনাকে দেখলে আমি চিনবো যে হ্যাঁ আপনি অমুক নাম, আপনার নাম এটা, আপনার এই। হোয়াটসঅ্যাপে যেটা হয় সেখানে হচ্ছে যে নামগুলো আসে না, শুধু নাম্বারটাই থাকে, তো যার কারণে আসলে নাম দিয়ে চিনার যে একটা ব্যাপার যে হ্যাঁ আপনি অমুক, আপনাকে তো আমি চিনি, আপনি আমার ছাত্র, হ্যাঁ, বা আপনি এখানে পড়েন, এই যে একটা পরিচয় যে ব্যাপারটা, এইটা তো আমরা সমস্যা ফেস করি। এই কয়েকটা জিনিসের কারণে আসলে পরে শেষ পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপে আর যাই নাই। আমি মনে হয় বুঝতে পারছি আপনাকে। জি স্যার, বুঝতে পারছি না, আমাদের ভার্সিটি থেকে এরকম একটা গ্রুপ করছিল মনে হয়, যে মেসেঞ্জারি, ওখানে শুধু যারা অ্যাডমিন তারা মেসেজ দিতে পারতো। এরকম কি করা যায় কিছু স্যার? এইটা আমি খোঁজ খবর নিছিলাম, আমি তো দেখলাম যে এরকম পারা যায় না।
মেসেঞ্জারে এরকম, আপনি কি শিওর যে মেসেঞ্জারে এরকম যে অ্যাডমিন ছাড়া কেউ মেসেজ দিতে পারে না? জি ওস্তাদ, যেরকম একটা করছিল, আমি না একটু খোঁজ নিয়ে আপনাকে ইনবক্সে জানাবো হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে, যে আমাকে একটু কিভাবে করছিল। এটা জি অনেক স্যার, জাজাকাল্লাহ খাইরান। ভাইয়াকুম। আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই কিছু বলার আছে মনে হয়। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আমি তো আসলে ফেসবুক নিয়মিত ইউজ করি না। এটা আসলে আমার অফিসিয়াল কাজের জন্য ইউজ করা হয় ডেস্কটপে। আমার হুম, মোবাইলে আমি ফেসবুক ইউজ করি না। এখন শুধু এসে ডিসকাশনের জন্য আমি জি জি আমার অ্যাপসটা ইয়ে করেছি আর কি, ইনস্টল করেছি। জি। সেক্ষেত্রে আসলে পড়া শোনানো বা ইয়ে করার ক্ষেত্রে হুম। ওস্তাদদেরকে বা ক্লাসের নোটিশ বোর্ডিং করার ক্ষেত্রে আর কোনো কি ওয়ে আছে, নাকি আমার এটাই রাখতে হবে আর কি? এটা ফেসবুক তো দরকার নেই, ফেসবুক আপনি ব্যবহার করেন না, আমরা ফেসবুককে ব্যবহার করতে বলিও না। শুধু এই শুধু মেসেঞ্জারটা রাখেন, ওখানে তো আর খুব একটা সময় নষ্ট হয় না। ফেসবুকে যেটা হয়, সময় অনেক নষ্ট হয় বা মনোযোগ নষ্ট হয়, স্ক্রলিং করতে মনে চায়। শুধু মেসেঞ্জার যদি রাখেন তাহলে তো আর এই সমস্যাগুলো হওয়ার কথা না। আর না, মেসেঞ্জার মেসেঞ্জার আসলে আসলে ওই দেখা যায় যে প্রচুর মেসেজ আসে, টুংটাং শব্দ সব মিলিয়ে আসলে ওই জন্য একটু। বলছিলাম যে মিউট করে রাখলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। না দেখুন, যদি কোনো তাছাড়া ওই অল্টারনেটিভ যে ওয়ে আপনি মানে ওই যে বললাম না, এখন দেখেন দুইটা ওয়ে, একটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, তো হোয়াটসঅ্যাপে কি সমস্যা এটা আমি বললাম। আর হ্যাঁ একটা হ্যাঁ, না হোয়াটসঅ্যাপে ইটস ট্রু যে হোয়াটসঅ্যাপে এই প্রবলেমটা টেলিগ্রামে আছে যেটা যে। হয়, টেলিগ্রামের সমস্যাটা কি, টেলিগ্রামের সমস্যাটা হচ্ছে টেলিগ্রামের মানে এক একজনের যেই নামে ভর্তি হয় এই নামের সাথে টেলিগ্রামের হুম। নামের কোনো মিল টিল থাকে না, মানে টেলিগ্রামে আচ্ছা আর নাম্বার টাম্বার তো সবাই হাইড করে রাখে। এবং কে যে কি কোত্থেকে কই যে কে আসলো, মানে কার যে কি মানে আসলে কোনো আতা পাতা পাওয়া যায় না আর কি। তো আচ্ছা আচ্ছা। সব মিলে মানে আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে যে সমস্যা হয়ে যায় অনেক, আর আমরা স্টুডেন্টদেরকে হুম হুম। চিনিও না যে আসলে কে কি। ধরেন আপনি আপনি আপনার তো একটা নাম আছে মেসেঞ্জারে, দেখা যাচ্ছে আপনার আপনার একটা নাম দিয়ে আমি চিনতে পারতেছি, বা আপনার একটা ইয়া দিয়ে আমি চিনতে পারতেছি। তো টেলিগ্রামে এরকম দেখা যায় যে চিনাও যায় না যে আসলে কে কি। না সেটা ঠিক আছে। আবার যে ডিসকর্ড, আমরা যে টেকনিক্যাল কিছু গ্রুপ মেনটেন করি ডিসকর্ডে, স্ল্যাকে, এগুলো তো অবশ্য সবার জন্য ইয়ে হবে। ঠিক আছে, সমস্যা নেই। আমি শুধু এইটাই ছিল আর কি, যে আসলে কোনো অল্টারনেটিভ বই আছে কিনা আপনার। আচ্ছা জি। আচ্ছা আসাদুল্লাহ ভাই, হ্যাঁ মোটামুটি প্রায় শেষ, আমরা বিদায় নিয়ে নিবো ইনশাল্লাহ। আসাদুল ভাই মনে হয় শেষ ব্যক্তি যিনি কথা বলবেন। জি আসাদ ভাই, তাফাদ্দাল আসাদ ভাই। আসাদ ভাই কি কিছু জিজ্ঞেস করবেন? Can we think to use Google, Slack or Microsoft Team by replacing Messenger? এই যে এগুলো তো আমরা মানে করলে তো আসলে রিপ্লেস করাই যায়, কিন্তু যে ব্যাপার আছে না যে মানুষের যে অভ্যস্ততার একটা ব্যাপার এখানে হয় কি, আমাদের এখানে তো ধরেন সব ধরনের মানুষজন আছে, অনেকে আছে যে যে একেবারেই এগুলা মানে মানে কি বলে ব্যাপার স্যাপার করতে আমরা বুঝে না, সে হয়তো একটু ফেসবুক চালায়, একটু মেসেঞ্জার বুঝে বা অ্যাকাউন্টটা আছে এতটুকু। কিন্তু ওই যে ধরেন মাইক্রোসফট টিম এগুলো তো মানে ভাবে পাবলিকলি মানুষের কাছে খুব বেশি পরিচিত না। তো অনেকে দেখা যায় জিনিসগুলা না বোঝার কারণে তারা সমস্যা ফেস করে। এই জন্য আর কি মানুষের কাছে যেটা পরিচিত বা মানুষ যেটাতে অভ্যস্ত ওটাতেই সহজ করার জন্য আর কি ওটাতেই রাখার চেষ্টা করছি। জি উস্তাদ, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি ভাই। জি জাজাকাল্লাহ। যে প্রশ্নটা আমারই ছিল, আলহামদুলিল্লাহ উত্তর পেয়ে গেছি। আমিও এমনটাই চিন্তা করতেছিলাম যে হয়তো এটা তো সবাই অভ্যস্ত না, এই জন্যই জি চিন্তা করা। জাজাকাল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল আমার, যে আমরা সাধারণত যে কোনো কোর্সের জন্য যে কোনো কোর্স স্টার্ট করি, এটার জন্য আমাদের জন্য সহজতর হয় যদি এটার একটা রোড ম্যাপ থাকে। তো আমাদের এই কোর্সের কোনো রোড ম্যাপ আছে কিনা, বা যদি না থাকে প্রদান করা পসিবল কিনা? রোড ম্যাপ বলতে আপনি আসলে কি বুঝাতে চাইছিলেন এটা আমার? রোড ম্যাপ বলতে চাচ্ছি যে একটা কোর্সের রোড ম্যাপ দেখে বোঝা যায় যে আমরা কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব, এবং এটার কি কি পার্ট আছে। রোড ম্যাপ দেখে বোঝা যায় যে আমি এই মুহূর্তে কোথায় আছি। লাইক আমি হচ্ছে যে এই পুরো হচ্ছে যে কোর্সের মধ্যে আমি হচ্ছে যে 100টা লেসন থাকবে বা 100টা লেকচার থাকবে, দেন আমি হচ্ছে যে রোড ম্যাপের থেকে আমি বুঝতে পারবো যে আচ্ছা আমার এখন 10টা শেষ হয়েছে, আমি এই পজিশনে আছি, দেন আমি হচ্ছে যে আমাকে আরো এত দূর যেতে হবে, আমার আচ্ছা, ডেস্টিনেশন এটা হচ্ছে যে এটা ওই হচ্ছে পর্যন্ত। যে হ্যাঁ এটা এটা এগুলো রোডম্যাপ তো সব আছে বানানো, কিন্তু আপনাদেরকে দেওয়া হয় না সম্ভবত, অথবা আপনি ওই যে শুরুতেই যে একটা ইয়া ছিল যে কি বলে একবারে শুরুতেই
কোর্স সংক্রান্ত তথ্যাবলীর মধ্যে মনে হয় এইটা মধ্যে সম্ভবত একটা ধারণা দেওয়ার চেষ্টা করা, যে কি শেখানো হবে, কেমনি কি, এই ব্যাপারগুলো মনে হয় ব্যাখ্যা করা হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমি এরকম একটা ম্যাপ তৈরি করছিলাম। হ্যাঁ, ওইটা আমি খুঁজে দেখবো, খুঁজে পাইলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা এটা করবো। বাকি সিম্পল আমি একটা আমি আমি ইমেজ। আমি 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 একটু মুখে একটা জিনিস বলে দেই, তাইলে আপনি আরো সহজে বুঝতে পারবেন। মানে পুরো ব্যাপারটা একটা নির্দিষ্ট প্যাটার্নে পুরা কোর্সটা চলবে কেমন, এটা আপনি মনে রাখতে পারেন। যদিও লিখিত আকারে দিলে এটা আরো বেটার হইতো, আমি দেওয়ার চেষ্টা করবো জি ইনশাল্লাহ। সম্ভবত আমার কাছে বানানোও আছে, আমি জাস্ট একটু খুঁজতে হবে আর কি, যে ফাইলটা কোথায়। সেটা হচ্ছে যে মোট তো অধ্যায় 4টা, আমি বিন্যাসটা বলতেছি। আমাদের বইয়ের মোট অধ্যায় হলো গিয়ে 4টা। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে হচ্ছে 12টা করে পাঠ। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়ে 12টা করে পাঠ। আর প্রত্যেকটা পাঠের মধ্যে হচ্ছে এক একটা পাঠে 3টা করে পরিচ্ছেদ। তাহলে এক একটা পাঠে যদি 3টা করে পরিচ্ছেদ হয়, তার মানে এক একটা অধ্যায়ে 12টা পাঠ মানে 36টা করে পরিচ্ছেদ আছে, ঠিক না? জি তাহলে আপনাদের এক এক মানে সপ্তাহে কিন্তু একটা করে পাঠ পড়ানো হবে, মানে এক এক ক্লাসে এক একটা পরিচ্ছেদ পড়ানো হবে। তাহলে এক একটা অধ্যায়ে মোট 36টা করে ক্লাস পাবেন আপনারা। তার মানে কি, এক একটা অধ্যায় মানে এক একটা সেমিস্টার, এক এক সেমিস্টার এক একটা অধ্যায় পড়ানো হবে। তার মানে প্রত্যেক সেমিস্টারে আপনাদের 36টা করে ক্লাস পড়বে। এইভাবে 36 36 36 4বার করলেন। ঠিক আছে, এই মানে এটা হচ্ছে আপনি আপনি এটা যদি মাথায় রাখেন তাহলে হয়তো মনে হয় যে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি এখন আসলে ঠিক কোন জায়গাটাতে আছেন। এটা আমি লিখিত আকারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার কাছে বানানো জি আছে জি যতটুকু মনে জি পড়ে। জি এটা বোঝাচ্ছিলাম যে লিখিত আকারে থাকলে এটা আমাদের কাছে একটা লিখিত আকারে রোডম্যাপ হিসেবে আছে আছে থাকবে। লিখিত আকারে আমি যখন একবারে শুরুতে জি এটা যখন আমি সাজাই, যে আমি এটাকে একটা নির্দিষ্ট একটা ইয়ার মধ্যে প্যাটার্নের মধ্যে নিয়ে এসে তখন আমি এটা তৈরি করেছিলাম। তো এটা ফাইলটা কোথায় একটু খুঁজে আমাকে দেখতে হবে, তারপর আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায় নেই। আচ্ছা আমি একটু এখনই একটু দেখে ফেলি, আমার যতটুকু মনে পড়ে যে এটা আমি এদিকে কোথায় যেন রেখেছিলাম। হুম, আমি এটা পুরোটা একটা চার্ট আকারে তৈরি করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা আমি এটা পরে খুঁজে দেখবো, হ্যাঁ, পেলে তারপর ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা তাহলে আমরা আজকের মতন বিদায় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।